ম্যান ইজ বাই নেচারে পলিটিক্যাল অ্যানিমাল। মানুষ হলো স্বভাবতই রাজনৈতিক জীব, মানুষ সমাজবদ্ধ জীব। মানুষ রাষ্ট্রের মধ্যে যে মানুষ বসবাস করে না সে হয় পশু নয় দেবতা। স্টেট ইজ প্রায়র টু দ্য ইন্ডিভিজুয়াল। রাষ্ট্রের মধ্যেই ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারবে। আচ্ছা দেখো, তোমাদের আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, প্রথম ক্লাস রাষ্ট্রবিজ্ঞান বিএ মেজর পলিটিক্যাল সায়েন্স, প্রথম সেমিস্টারের। ঠিক আছে, মেজর পলিটিক্যাল সায়েন্সের আজকের এই ক্লাসটাতে পুরোপুরি সম্পূর্ণ যে মেজরের কি সিলেবাস আছে, কি কি প্রশ্ন আসতে পারে, একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। পুরো রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম সেমিস্টার আছে সেটা এই ভিডিওটা দেখলে আমি গ্যারেন্টি দিচ্ছি এরপরে কোনো জায়গায় বোঝা নিয়ে কোনো প্রবলেম হবে না যে পলিটিক্যাল সায়েন্স অ্যাকচুয়ালি কী। তাদের এইচএসে পলিটিক্যাল সায়েন্স ছিল বা না ছিল, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স। প্রথমে আছে সিলেবাসটা, দেখো তোমাদের সিলেবাস এরকমই আসবে, সিলেবাস এরকম ধরনের সিলেবাস দেখতে পাবে অনেক পেজের। এখান থেকে আমি জাস্ট কি নিয়েছি, এই যে ফার্স্ট সেমিস্টার মেজর, হ্যাঁ, এই সিলেবাসটা নিয়ে নিয়েছি। সিলেবাসগুলো তোমাদের এরকমই আসবে। আচ্ছা হলুদটাই নেই। আচ্ছা দেখো, তাহলে ফার্স্ট সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সে সিলেবাস কীরকম আসবে? সিলেবাস হচ্ছে অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট, বেসিক ফিচার্স, প্লেটো জাস্টিস, অ্যারিস্টটলের স্টেট। এই যে পরপর এই সিলেবাসটা আমি শেষে বলবো, শেষে পুরো সিলেবাস মিলে যাবে। যা গল্প আজকে শুনবে, গল্পটা যদি মাথায় রাখো সিলেবাসগুলো লাস্টে বোঝাবো। ক্লিয়ার হচ্ছে? কটা চ্যাপ্টার থাকবে টোটাল? 7টা চ্যাপ্টার। টোটাল কটা চ্যাপ্টার? 7টা চ্যাপ্টার। কোশ্চেন প্যাটার্নটা কীরকম আসবে বলে দিচ্ছি। কোশ্চেন প্যাটার্ন হচ্ছে দুটো আসবে, কত? 10 মার্কসের। 10 মার্কসের দুটো মানে কত? 20। আর 4টে কোশ্চেন আসবে 5 মার্কসের, তাহলে কত হয়ে গেল? 20। আর 10টা আসবে 2 মার্কসের, তাহলে কত হলো? 20। টোটাল কত নম্বরের এক্সাম হবে লিখিত? 60 নম্বরের। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? এইটুকু। এইবার টোটাল 10 নম্বরের দুটো কোশ্চেন লিখতে হবে, কিন্তু কটা কোশ্চেন আসবে? 4টে। আর 4 নম্বর, এই 5 নম্বরে কটা আসবে? 4টে, কিন্তু প্রশ্ন আসবে 6টা, তার মধ্যে লিখতে হবে 4টে। ঠিক আছে? আর 10 নম্বরে প্রশ্ন আসবে 15টা, লিখতে হবে কটা? 10টা, এই 2 নম্বরের। ক্লিয়ার? তাহলে 60 নম্বরে আমাদের এক্সাম হবে। আমরা দেখে নিই কটা চ্যাপ্টার আছে টোটাল? 7টা চ্যাপ্টার। অসুবিধা আছে? এবার পলিটিক্যাল সায়েন্স যে কতটা সহজ আজকের এই ভিডিওতে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপর শুরু করা যাক। দেখো তোমাদের যে বইটা সেটার নাম কি হবে? পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। কি নাম হবে? পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা বা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। ওয়েস্টার্ন মানে কি বোঝাচ্ছে কথাটা ভাবো। ওয়েস্টার্ন মানে হচ্ছে পাশ্চাত্য, পশ্চিমী দুনিয়া। পশ্চিমী দুনিয়া বলতে আমরা ইন্ডিয়ার কথা, মানে ভারতের কথা কিছু পড়বো না। কিসের কথা পড়বো? ইউরোপের। কিসের ইতিহাসটা পড়বো আমরা আজকে? ইউরোপের কাহিনী। রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি আমরা ছোটোবেলা থেকে, মানে ছোটোবেলা বলতে কি 11 থেকে জেনে এসেছি। রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি কোন দেশ থেকে? প্রাচীন গ্রিস থেকে। কোথা থেকে? প্রাচীন গ্রিস। তো ওই ইউরোপেরই কাহিনী জানবো। ইউরোপের পুরো বিবর্তনটা যেরকমভাবে হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের যে বিবর্তন আমরা পড়েছিলাম সেটাই তোমাদের সিলেবাসে আছে। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। নাম কি? ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। ওয়েস্টার্ন মানে কি? পাশ্চাত্য। পলিটিক্যাল থট মানে হচ্ছে রাষ্ট্রচিন্তা। তাহলে তোমাদের যে বইটা পড়বে সেই বইটার নাম কি? ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বা পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। অসুবিধা আছে? এইবারে দেখা যাক পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। দেখো প্রথমেই প্রাচীন গ্রিসে একদল কি থাকবে? একদল সফিস্ট। প্রাচীন গ্রিস মানে সেই 450-500 খ্রিস্টপূর্বাব্দ। কত? খ্রিস্টপূর্বাব্দের কথা বলছি। এটা কোন সাল? এটা হচ্ছে 2026। তাহলে 2026 ব্যাকে যাও, জিরোতে যাবে, আবার ব্যাকে যাবে, মানে 500 খ্রিস্টপূর্বাব্দ, বিফোর ক্রাইস্টের কথা বলছি। যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগের কথা। তখন মানে গ্রিসে, প্রাচীন গ্রিসে প্রথম জ্ঞানীগুণী ব্যক্তি বলতে কারা ছিল? সফিস্টরা। কারা ছিল? সফিস্ট।
জ্ঞানীগুণী ব্যক্তি বলতে কারা ছিল? সফিস্ট। এই সফিস্টরা কী করতো? সফিস্টরা হচ্ছে ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করতো। সফিস্টরা কী করতো? এই ভ্রাম্যমান শিক্ষক, সফিস্টদের কী বলা হতো? ভ্রাম্যমান শিক্ষক। এরা ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করতো। কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। সফিস্টরা কী করতো? একদল জ্ঞানীগুণী ব্যক্তি ছিল যারা বিভিন্ন দেশ বিদেশ ঘুরে যে ওরা জ্ঞান বিতরণ করতো। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। বুঝতে পেরেছো? অর্থের বিনিময়ে। আর ওদের জ্ঞানগুলো কীরকম ছিল? সফিস্ট দার্শনিক। সফিস্টদের সেই জন্য কী বলা হতো? ভ্রাম্যমান শিক্ষক। কী বলা হতো? ভ্রাম্যমান শিক্ষক। বুঝতে পেরেছো কী বললাম? এইবার ওদের কথাই ছিল হচ্ছে যুক্তি নির্ভর। তারপর মূল দক্ষতা কি? যুক্তি, ভাষা ও বাগ্মিতা। ঠিক আছে, যুক্তি, ভাষা, আর ওরা ভালো কথা বলতে পারতো। বুঝতে পেরেছো কী বললাম? অসুবিধা আছে? এই রকম সফিস্ট দার্শনিক যারা ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করতো তাদের কি বলা হতো? তাদেরকে ভ্রাম্যমান শিক্ষক। কী বলা হতো? ভ্রাম্যমান শিক্ষক। তাহলে সফিস্ট দার্শনিকের নাম যদি বলতে বলে তাহলে কি বলবে? প্রোটাগোরাস, থ্রেসিমেকাস, হিপ্পিয়াস, জর্জিয়াস। এরা কী কী বললাম? প্রোটাগোরাস, থ্রেসিমেকাস, হিপ্পিয়াস, জর্জিয়াস, অ্যান্টিফোন। আচ্ছা, অ্যান্টিফোন মনে থাকবে তো? অ্যান্টিফোন, ফোন আছে, অ্যান্টিফোন, জর্জিয়াস মনে থাকবে। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে দুজন সফিস্ট দার্শনিকের নাম লেখো। তাহলে সফিস্ট নিয়ে আর কোনো প্রশ্ন আছে? সফিস্ট বুঝতে পারলে তো? সফিস্ট দার্শনিক কাদের বলবো আমরা? যারা ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করতো। কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। তাদেরকে কি বলা হতো? সফিস্ট দার্শনিক। অসুবিধা আছে? দুজন সফিস্ট দার্শনিকের নাম কি বলবে? অ্যান্টিফোন, জর্জিয়াস, প্রোটাগোরাস, থ্রেসিমেকাস, হিপ্পিয়াস। এরা। অসুবিধা আছে? তাহলে সফিস্ট দার্শনিক নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে দেখো, সফিস্ট দার্শনিক গ্রিকে এরা জ্ঞান বিতরণ করতো। এরপরেই গ্রিসে কি শুরু হলো? প্রথমে গ্রিস ছিল, দেখ, গ্রিসের মধ্যে পুরো গ্রিসটা ছোট ছোট নগর রাষ্ট্রে ভাগ করা ছিল। কীরকম ছিল? ছোট ছোট নগর রাষ্ট্রে। গ্রিস কীরকম ছিল? আমরা 11-এ পড়েছি না? গ্রিস কীরকম ছিল? ছোট ছোট নগর রাষ্ট্র। নগর রাষ্ট্রগুলোকে কী বলা হতো? পোলিস। নগর রাষ্ট্রকে কী বলা হতো? পোলিস। তাই না? সেই গ্রিসের সেই ছোট ছোট নগর রাষ্ট্রগুলো খুব উন্নত ছিল। তাদের মধ্যে দুটো নগর রাষ্ট্র ছিল, একদিকে এথেন্স আর একটা স্পার্টা। এরাই দুজন ক্ষমতাবান। এথেন্স ছিল হচ্ছে নৌবাহিনী খুব ভালো, আর এথেন্সটা তো পুরো জল দিয়ে ঘেরা ছিল। আর স্পার্টা পদাতিক বাহিনী খুব ভালো। তো এথেন্স আর স্পার্টার মধ্যে ধীরে ধীরে কী শুরু হয়ে গেল? অন্তর্দ্বন্দ্ব। কী শুরু হয়ে গেল? অন্তর্দ্বন্দ্ব বা গৃহযুদ্ধ শুরু হলো। এই গৃহযুদ্ধটার নাম কতদিন চলেছিল জানিস? 431 থেকে 404, পুরো 27 বছর চলেছিল। কত বছর? 27 বছর ধরে একটা যুদ্ধ। তুই ভাব, আমাদের বর্ধমান আর কলকাতার মধ্যে যদি ঝামেলা লাগে আর 27 বছর যুদ্ধ চলতে, মানে 7 দিন চলছে, তাহলে মানুষের কি পরিস্থিতি হবে? তা গ্রিসে যখন পেলোপনেশীয় যুদ্ধ হলো, কত বছর চলেছিল? 27 বছর। কার কার মধ্যে হয়েছিল? গ্রিসেরই দুটো নগর রাষ্ট্র, একটা হচ্ছে এথেন্স আর একটা কি? স্পার্টা। বুঝতে পেরেছ? স্পার্টা সামরিক রাষ্ট্র, খুব যোদ্ধারা। 12 বছর বয়স থেকেই বাচ্চাদের জঙ্গলে পাঠিয়ে দেবে, দিয়ে পশু শিকার করে নিয়ে আসো, তারপর থেকেই সামরিক বিদ্যা শেখাবে। স্পার্টার সেই জন্য পদাতিক বাহিনী। 300 মুভিতে দেখবি, হলিউডের 300 মুভি আছে। স্পার্টানরা তার বাচ্চা হলেই 12 বছর বয়সে জঙ্গলে ছেড়ে দেবে, দিয়ে এক রাত কাটিয়ে আসবে কোনো পশু শিকার করে, তারপরে তাকে কী করবে? সেনাবাহিনীতে নিয়ে নেবে। তাহলে সে কীরকম পারদর্শী হবে, বুঝতে পেরেছিস? তাহলে স্পার্টানরা এরকম পদাতিক বাহিনী খুব ভালো। আর এদিক থেকে এথেন্স গণতান্ত্রিক রাষ্ট্র ছিল। তখনকার দিনে এথেন্সে কী ছিল? গণতন্ত্র। শিক্ষা দীক্ষা খুব ভালো ছিল এথেন্সের। তাই এথেন্স আর স্পার্টার মধ্যে যখন যুদ্ধ শুরু হলো, কি যুদ্ধ? যুদ্ধটার নাম কি? পেলোপনেশীয় যুদ্ধ। এই যুদ্ধতে গ্রিসের পরিস্থিতি, গ্রিস এতদিন কী ছিল? উন্নত। গ্রিক রাষ্ট্রচিন্তার তোমাদের প্রথমেই বলবে প্রাচীন গ্রিক, প্রথম যে চ্যাপ্টার আছে তার নাম কি? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট। তাহলে প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, এটা হচ্ছে তোমাদের প্রথম কোশ্চেন। এবার গ্রিক রাষ্ট্রচিন্তা কি বললাম? এই পেলোপনেশীয় যুদ্ধের আগে গ্রিসের পরিস্থিতি কীরকম ছিল? পেলোপনেশীয় যুদ্ধের আগে সফিস্টরা থাকতো, গ্রিসে সফিস্টদের ভূমিকা ছিল। আর কীরকম ছিল গ্রিসে? হচ্ছে মানুষ কীরকম ছিল? যুক্তিবাদী। মানুষ কী ছিল? যুক্তিবাদী। তাহলে প্রথমেই, আর গ্রিসটা কীরকম ছিল? নগর রাষ্ট্রকেন্দ্রিক। গ্রিসটা কী ছিল? ছোটো ছোটো নগর রাষ্ট্র ভাগ করা। তাহলে প্রথম 1 নম্বর যদি বৈশিষ্ট্য বলে, 1 নম্বর বৈশিষ্ট্য, তাহলে কি বলবো? 1 নম্বর বৈশিষ্ট্যতে নগর রাষ্ট্রকেন্দ্রিক, নগর রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রচিন্তা, নগর রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রচিন্তা।
তাহলে প্রাচীন গ্রিসের যদি বৈশিষ্ট্য বলতে বলে তাহলে আমরা প্রথমে কি বলবো? নগর রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রচিন্তা। অসুবিধা আছে? তারপরে দু নম্বর ভাবো, নগর রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রচিন্তা, ছোটো ছোটো নগর রাষ্ট্রে ভাগ করা ছিল। এইবার ওখানে মানুষ কীরকম ছিল? গ্রিস বলেছি খুব উন্নত ছিল প্রাচীনকালে। তাহলে মানুষগুলো কীরকম হবে? বোকা হবে? তাহলে কি হবে? যুক্তিবাদী, মানে সব কিছুকে যুক্তি দিয়ে বিচার করব। তাহলে ওখানে আর একটা বৈশিষ্ট্য কী হবে গ্রিসের, প্রাচীন গ্রিসের? যুক্তিবাদিতা। কী হবে? যুক্তিবাদিতা। অসুবিধা আছে? তাহলে যুক্তি নির্ভর, ওরা সব কিছুকে কী দিয়ে বিচার করতো? যুক্তি দিয়ে। অসুবিধা আছে? 3 নম্বর, ওখানে ব্যক্তির ইন্ডিভিজুয়ালের গুরুত্ব তখনকার দিনে ছিল, ব্যক্তির স্বাধীনতা ছিল, ব্যক্তির মতামত প্রকাশের অধিকার ছিল। বুঝতে পেরেছ? তাহলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তা। কীরকম চিন্তা? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তা। অসুবিধা আছে? তাহলে আবার বলো, গ্রিক রাষ্ট্রচিন্তা কীরকম ছিল? প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। প্রথম কোশ্চেন তোমাদের সিলেবাসের, অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট মেন ফিচার্স। তাহলে অ্যানসিয়েন্ট মানে কি? প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কী হবে? কি বললাম? 500 খ্রিস্টপূর্বাব্দে গ্রিস ছিল খুব উন্নত। তাহলে ওখানে কীরকম ছিল? ছোটো ছোটো নগর রাষ্ট্রে ভাগ করা ছিল। তাহলে প্রথম বৈশিষ্ট্য কী হবে? নগর রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রচিন্তা। অসুবিধা আছে? তারপর 2, ওখানের মানুষজন কীরকম ছিল? বোকা হবে না। উন্নত মানেই ব্যক্তিকে কী হতে হবে? জনগণকে কী হতে হবে? উন্নত হতে হবে, যুক্তি নির্ভর। তাহলে যুক্তিবাদিতা। 3 নম্বর বৈশিষ্ট্য কি? ব্যক্তির চিন্তা, স্বাধীন চিন্তা, মত প্রকাশের অধিকার ছিল। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তা। কি চিন্তা? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। অসুবিধা আছে? তা 3টে বৈশিষ্ট্য হলো। 4 নম্বর, কোনো ধর্মকে প্রাধান্য দিত না। পার্টিকুলার যে একটা ধর্মকে প্রাধান্য দেবে এরকম কোনো নেই। তাহলে ওখানে কীরকম চিন্তা ভাবনা ছিল? ধর্ম নিরপেক্ষ। কীরকম চিন্তা ভাবনা ছিল? ধর্ম নিরপেক্ষ। সফিসদের একটা ভূমিকা ছিল। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এরকমভাবে গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লেখা যাবে। অসুবিধা আছে? বুঝতে পারলে? অ্যানসিয়েন্ট কি বলবো আমরা? ইংলিশটাও জানবি। অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট। কি বলবো? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট। একে বলা হচ্ছে কি? প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য? 1 নম্বর, নগর রাষ্ট্রকেন্দ্রিক চিন্তাভাবনা। 2, যুক্তিবাদিতা। 3, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। 4, ধর্মনিরপেক্ষ। 5, সফিসদের ভূমিকা। 6, ওখানে আইনের ধর্মনিরপেক্ষীকরণ। আইন আর ধর্ম আলাদা ছিল। তখন তো আইনের ধারণাই সেরকম ছিল না, কিন্তু আইনকে ধর্মকে পৃথক করে রেখেছিল। বুঝতে পেরেছিল কী বললাম? অসুবিধা আছে? তাহলে গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য পারবে। এইবার গ্রিক উন্নত ছিল। গ্রিক উন্নত থাকার পরেই এইবার শুরু হয়ে গেল কি এলো? এথেন্স। ওখানে 2টো নগর রাষ্ট্র ছিল। কি কি? এথেন্স আর স্পার্টা। অনেক ছিল কিন্তু এরা হচ্ছে মেন, এরাই শক্তিশালী। তাহলে এদের দুজনের মধ্যে কি শুরু হয়ে গেল? যুদ্ধ। যুদ্ধটার নাম কি? পেলোপনেশীয় যুদ্ধ। কত থেকে কত? 431 বিসি। হ্যাঁ, এটা কি? বিসি, বিফোর ক্রাইস্ট। ঠিক আছে? 431 থেকে 404 যুদ্ধ শুরু হয়ে গেল। 27 বছর ধরে গ্রিসের নগর রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ। তাহলে গ্রিসের পরিস্থিতি ভালো থাকবে? বুঝতে পেরেছো কি বললাম? তখনকার দিনে এথেন্সে একজন ছিল, এই যুদ্ধতেও পার্টিসিপেট করেছিল। নাম হচ্ছে সক্রেটিস। নাম হচ্ছে কি? সক্রেটিস। মনে থাকবে? এথেন্সে জ্ঞানীগুণী ব্যক্তি। ও কী করতো? মানুষকে বোঝাতো যে যুক্তি দিয়ে সব কিছুকে বিচার করো। স্পার্টা এথেন্সকে হারিয়ে দেয়। স্পার্টা কী করে? এথেন্সকে হারিয়ে দেয়। স্পার্টানরা এসে এথেন্সে শাসন করে। তাদেরকে বলা হতো কি? টিউটন। তাদেরকে কি বলা হতো? টিউটন। এবারে এথেন্সে যখন শাসন করছে, তো এথেন্সকে কি ওরা ভালো রাখবে? এথেন্সকে তো যত পারবে তত লুটপাট চালাতে পারলেই ভালো, তাই না? তখন ওরা কি করে? প্রথম এসে সক্রেটিস দেখছে জ্ঞানীগুণী ব্যক্তি, সক্রেটিসকে বিষ খাইয়ে মেরে দেয়, প্ল্যান করে। সক্রেটিসকে এমন বলে, প্রতিশ্রুতি দিতে বলে যে নয় তুমি বিষ পান করো, আর না হলে আমাদের সাথে চলো। তোমাকে এরকমভাবে ভুলভাল মানুষকে বোঝালে হবে না। দেশদ্রোহী ঘোষণা করে দেয়। দিয়ে সক্রেটিসকে জেলে ধরে নিয়ে যায়, দিয়ে বিষ পান করে সক্রেটিসকে মেরে দেয়। সক্রেটিস সব থেকে জ্ঞানীগুণী ব্যক্তি ছিল। ওয়েস্টার্ন ফিলোসফির জনক বলা হয় সক্রেটিসকে। সক্রেটিস মরে যাওয়ার পরে সক্রেটিসের শিষ্য হচ্ছে প্লেটো। সক্রেটিসের শিষ্যকে প্লেটো। প্লেটো বাবা কিন্তু অভিজাত, মানে বড় লোক। তাহলে অভিজাতদের একটা দবদবা ছিল। তাহলে প্লেটো আসলো। প্লেটো এসে সক্রেটিসকে ছাড়াতেও চলে গিয়েছিল জেলে, দিয়ে যে স্যার চলুন আপনাকে অন্য দেশে নিয়ে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু সক্রেটিস যায়নি। সক্রেটিস বলেছিল যদি আমি এখন পালিয়ে যাই, সক্রেটিস 399 চলে এলো, ঠিক আছে? এই সময় সক্রেটিস মরে যায়।
সক্রেটিস মারা যাওয়াতে সক্রেটিস বলছে আমি যদি চলে যাই এখান থেকে, জেল থেকে পালিয়ে যাই, তাহলে আমার বিচার মরে যাবে, আমি চলে যাবো, আমার বডি যাবে। কিন্তু আমি যদি কালকে মৃত্যুবরণ করি তাহলে কি হবে, এইখানে এই গ্রিসে আমার বিচার থেকে যাবে, মানে আমার যে চিন্তা ভাবনাগুলো সেগুলো থেকে যাবে। আর তাই হলো, আমরা আজকে সক্রেটিসকে পড়ছি। বুঝতে পেরেছিস কি বললাম? সক্রেটিস যদি পালিয়ে যেত তাহলে সক্রেটিসকে কেউ পড়তো না। ক্লিয়ার হচ্ছে? তাহলে সক্রেটিসের শিষ্যকে প্লেটো, সক্রেটিসের শিষ্যকে প্লেটো। এটা থেকে তোমাদের আবার শুরু, তোমাদের সিলেবাসে আবার আছে। প্রথম সিলেবাসে কি আছে? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট, মেন ফিচার্স পেরে গেলাম। তারপরেই কি আছে? প্লেটো। প্লেটোর কি আছে? ন্যায় বিচার। প্লেটোর কি আছে? ন্যায় বিচার, জাস্টিস। প্লেটোর কি আছে? জাস্টিস। এটা আবার ভালো করে জানবো। ক্লিয়ার হচ্ছে? প্লেটোর লেখা বইটার নাম কি? প্লেটোর লেখা বইটার নাম আমরা 11-এ পড়েছি, দ্য রিপাবলিক। কী নাম? দ্য রিপাবলিক। এছাড়াও দ্য স্টেটসম্যান, দ্য লস, এগুলো আছে। প্লেটো শিষ্য আবার কে আছে? অ্যারিস্টটল। প্লেটো শিষ্যকে অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক। অসুবিধা আছে? প্লেটোর পরেই আমরা পড়বো অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব। অ্যারিস্টটলের কী পড়বো? রাষ্ট্রতত্ত্ব। তাহলে প্রথম সিলেবাসের প্রথম চ্যাপ্টার বলো। প্রথম চ্যাপ্টারের প্রথমে কি আছে? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট, মেন ফিচার্স পেরে গেছি। মেন ফিচার্স পারবো আমরা। 2 নম্বর আছে প্লেটোর ন্যায় বিচার, প্লেটোর জাস্টিস, প্লেটোর ন্যায় বিচার, এরপরে জানবো। তারপরেই আছে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব। অ্যারিস্টটলের এই তিনটেই হচ্ছে প্রথম সিলেবাসের প্রথম চ্যাপ্টার। অসুবিধা আছে? তাহলে আমরা কি দেখব? আমরা এবার দেখব প্লেটোর কি, প্লেটোর হচ্ছে আইডিয়া, প্লেটোর কি ধারণা। প্লেটোর আমরা কি পড়বো? ন্যায় বিচার। প্লেটোর কি পড়বো? ন্যায় বিচার। অসুবিধা আছে? প্লেটোর ন্যায় বিচারের মধ্যা কথা জেনে রাখ। সমাজে প্লেটো মনে করতেন আমাদের চারপাশে এই বাস্তব জগৎ হলো অপূর্ণ, নিখাত সত্য, জ্ঞান কেবল আইডিয়া ফ্রম বা আদর্শ জগতেই পাওয়া সম্ভব। এই দর্শনের উপর ভিত্তি করে তিনি তার কালজয়ী গ্রন্থটার নাম কি? দ্য রিপাবলিক রচনা করেন, যেখানে একটি আদর্শ রাষ্ট্রের রূপরেখা। তোমরা শুধু এই বইটার নাম মনে রাখো, প্লেটোর লেখা বইটার নাম কি? দ্য রিপাবলিক। এছাড়াও দ্য স্টেটসম্যান, দ্য লজ, এগুলো আছে। প্লেটো একটা শিক্ষায়তন প্রতিষ্ঠা করে, তার নাম হচ্ছে একাডেমি। তার নাম কি? একাডেমি। অসুবিধা আছে? এইবার প্লেটো তার ন্যায় বিচারের ধারণা দেয়। প্লেটোর আমাদের সিলেবাসে কি আছে? ন্যায় বিচারের ধারণা। প্লেটো বলছে ন্যায় বিচার কীরকম। তখন সমাজে কি চারিদিকে বিশৃঙ্খল, গ্রিকের অবস্থা কীরকম, বিশৃঙ্খলা পরিস্থিতি। সেই টাইমে প্লেটো এসে কি করে? প্লেটো এসে বলছে ন্যায় বিচার। ন্যায় বিচার মানে সমাজে 3টি শ্রেণী থাকবে। সমাজে কি থাকবে? 3টি শ্রেণী। 3টি শ্রেণী কী কী? শাসক শ্রেণী। 3টে শ্রেণী কী কী দেখো, কী কী? প্রথমে থাকবে কি? শাসক শ্রেণী। প্রথমে কি থাকবে? শাসক শ্রেণী, যাদের কাজ কি? রাষ্ট্র পরিচালনা করা। তারপরে আর একটা কী শ্রেণী থাকবে? রক্ষক শ্রেণী, মানে সোলজার থাকবে, তাই তো? একটা হচ্ছে শাসক শ্রেণী, 2 থাকবে কি? যোদ্ধা শ্রেণী। 2 কি থাকবে? যোদ্ধা শ্রেণী, যারা দেশ রক্ষা করবে। ক্লিয়ার? আর 3 নম্বর হচ্ছে উৎপাদক শ্রেণী। 3 নম্বর কি? উৎপাদক শ্রেণী, যারা এই 2 শ্রেণীকে কি করবে? সেবা করবে, যারা উৎপাদন করবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে? 3টে শ্রেণীতে কি থাকবে? সমাজ ভাগ করা থাকবে। 3টে শ্রেণীতে কি থাকবে? সমাজ ভাগ করা থাকবে। এইবার বলছে ন্যায় বিচার কখন প্রতিষ্ঠা হবে? বলছে 3টে শ্রেণী যদি কেউ কারুর কাজে হস্তক্ষেপ না করে, 3টে শ্রেণী যদি কেউ কারুর কাজে হস্তক্ষেপ না করে, নিজেদের কাজ নিজেরা করে, তাহলেই সমাজে কি প্রতিষ্ঠা হবে? ন্যায় বিচার। ভালো করে বোঝো। প্লেটোর জাস্টিস কাকে বলবো আমরা? সমাজে প্লেটো কি বলেছে? সমাজে প্লেটো কি বলেছেন? সমাজে 3টে শ্রেণী থাকবে। কি কি? শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, উৎপাদক শ্রেণী। বলো কি কি থাকবে? 3টে শ্রেণী, শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, উৎপাদক শ্রেণী। এই 3টে শ্রেণী 3টে গুণ থাকবে। 3টে গুণ থাকবে। শাসক শ্রেণীর গুণ হবে প্রজ্ঞা। শাসক শ্রেণীর গুণ হবে কি? প্রজ্ঞা। মানে শাসক শ্রেণী, শাসক কী হবে? বুদ্ধিমান। শাসক কী হবে? বুদ্ধিমান। আর যোদ্ধা শ্রেণীর গুণ হবে কি? সাহসিকতা। যোদ্ধা শ্রেণীর গুণ কী হবে? সাহসিকতা। অসুবিধা আছে? যোদ্ধা শ্রেণীর গুণ কি? সাহসিকতা। আর উৎপাদক শ্রেণীর গুণ হবে মিতাচার। উৎপাদক শ্রেণীর গুণ কী হবে? মিতাচার। মিতাচার মানে আচার ব্যবহার ভালো হবে। বুঝতে পেরেছো? এগুলো আমি পরে আবার ডিটেলসে বলবো। তাহলে 3টে গুণ নিয়ে এই 3টে শ্রেণী, যখন কেউ কারুর কাজে হস্তক্ষেপ করবে না, কি হবে? কেউ কারুর কাজে কিন্তু হস্তক্ষেপ করবে না। শাসকের কাজ কি? দেশ শাসন করা। যোদ্ধার কাজ কি? দেশকে রক্ষা করা। আর উৎপাদক শ্রেণীর কাজ হচ্ছে এই 2 শ্রেণীকে কী করা? উৎপাদন করা। এই 2 শ্রেণীকে কী করা? সেবা করা। ক্লিয়ার হচ্ছে? 3টে শ্রেণী যখন নিজেদের কাজ করবে, কেউ কারুর কাজে হস্তক্ষেপ করবে না, তখন সমাজে কি প্রতিষ্ঠা হবে? ন্যায় বিচার। অসুবিধা আছে? তাহলে প্লেটোর ন্যায় বিচার লেখা যাবে? প্লেটোর ন্যায় বিচার, এই ন্যায় বিচার সম্বলিত রাষ্ট্রই হচ্ছে প্লেটোর মতো আদর্শ রাষ্ট্র, আইডিয়াল স্টেট। তাহলে প্লেটোর ধারণা আর একটা কী আছে? আদর্শ রাষ্ট্র। ক্লিয়ার? প্লেটো দার্শনিক রাজার কল্পনা করেছে। কিসের কল্পনা করেছে? দার্শনিক রাজা। রাজা কীরকম হবে? শাসক।
বলছে দার্শনিক রাজা, রাজা হবে সত্য নিষ্ঠাবান, চরিত্রবান, বুঝতে পেরেছ, মানে দূরদর্শী সম্পন্ন, আর প্রজা কল্যাণকর হবে। রাজার গুণাবলীগুলো বুঝতে পেরেছ? যদি 2 নম্বর কোশ্চেন আসে পারবে তো? অসুবিধা আছে? তাহলে প্লেটো এটা কি করেছে? প্লেটো ন্যায় বিচারের ধারণা কল্পনা করেছে। প্লেটো কি করেছে? কল্পনা। এই 3টে শ্রেণীকে আলাদা করবে কে? সমালোচনা। 3টে শ্রেণীকে আলাদাটা করবে কে? এই সম্পর্কে প্লেটো কিছু বলেননি। বুঝতে পেরেছ? তার প্লেটোর আমরা কি জানলাম? ন্যায় বিচার। প্লেটো কি জানলাম? ন্যায় বিচার। প্লেটো ন্যায় বিচার কাকে বলবো বলো? সমাজে, প্লেটোর মতে সমাজে কি থাকবে? 3টে শ্রেণী। 3টে শ্রেণী কী কী? শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, উৎপাদক শ্রেণী। 3টে শ্রেণীর কটা গুণ থাকবে? 3টে। শাসক শ্রেণী গুণ কী হবে? প্রজ্ঞা। যোদ্ধা শ্রেণী গুণ সাহসিকতা। উৎপাদক শ্রেণীর গুণ মিতাচার। বুঝতে পেরেছো কি বললাম? উৎপাদক শ্রেণী কেন মিতাচার বলেছে? উৎপাদক শ্রেণী যদি শাসক হতে চায় তাহলে তো গণ্ডগোল। ভালো করে বোঝো, তুমি কলকাতায় থাকো, কলকাতায় অনেক বৃদ্ধ বাবা মা থাকে যাদের ছেলেপিলেরা বিদেশে থাকে। সে একটা কাজের লোক রেখেছে, তার বাড়িতে তো টাকা পয়সা থাকে, কাজের লোক রেখেছে। সে বলছে না, এই ছেলে থাকে বিদেশে, বৃদ্ধ বাবা মা, তাহলে আমি পুরো সম্পত্তিটা হড়প করে নেব। যে এবার আচার ব্যবহার ভালো না, ওর টার্গেট হচ্ছে সম্পত্তি দখল করবো। বৃদ্ধ বাবা মাকে মেরে দিয়ে সম্পত্তি নিয়ে নিল। তাহলে এইভাবে চলতে থাকলে সমাজে কী প্রতিষ্ঠা হবে? বুঝতে পেরেছো? ন্যায় বিচার হবে? তাহলে সেই জন্য কী গুণ দিয়েছে? উৎপাদক শ্রেণী কী গুণ হবে? মিতাচার। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? ক্লিয়ার হচ্ছে? আর যোদ্ধা শ্রেণী সাহস হবে। সাহসিকতা মানে কি? দেখো, যোদ্ধা শ্রেণী যদি ভয় থাকে, মানে বাঙালি রেজিমেন্ট নাই দেখবা, বাঙালি রেজিমেন্ট দেখতে পাবে না, মানে আর্মিদের গোর্খা রেজিমেন্ট আছে, সমস্ত রেজিমেন্ট আছে, বাঙালি রেজিমেন্ট না। কেন বলে? বাঙালি সব থেকে চালাক। যখনই যুদ্ধ পরিস্থিতি হবে তখন বলে, স্যার আমার ছুটি চাই, আমার এরকম বউয়ের শরীর খারাপ, আমার মায়ের শরীর খারাপ, আমার এই ছুটি চাই। যুদ্ধ লাগলেই ছুটি ঘোষণা করবে। ধরো, তাহলে কী হবে? এত বুদ্ধি, এরকম হলে তো গণ্ডগোল। তাহলে যোদ্ধা শ্রেণী কী থাকতে হবে? সাহস। তুমি আমাদের এখানে এই মেহেদি বাগানের ওখানে যে একটা বাচ্চা ছেলে, কাউকে ঠুকে দাও সাইকেল নিয়ে বা বাইক নিয়ে ঠুকে দাও, বাচ্চা ছেলেগুলো থ্রেট দেবে, তুমি চেহারা দেখবে ওইটুকানি, বাচ্চা ছেলেগুলো ধমক দিয়ে দিচ্ছে, মানে সাহস প্রচুর। আর কিছু বলতে যাও, ব্যাস মারও খাবে, কোনো ব্যাপার না, কিন্তু তার পরক্ষণে আরও 10 জনকে নিয়ে চলে আসবে দেখবে মারতে। এটা কি দরকার? সাহস। যোদ্ধা শ্রেণী কী রাখবে? দেশ রক্ষা কখন করতে পারবে? সাহস। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্লেটোর ন্যায় বিচার নিয়ে অসুবিধা আছে? তাহলে প্রথম সিলেবাসে কি পড়েছি আমরা? সিলেবাসে কি পড়েছি? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট, প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আমরা পেরেছি। বৈশিষ্ট্য কীরকম? 1 নগর রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রচিন্তা, 2 যুক্তিবাদিতা, 3 ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, 4 ধর্মনিরপেক্ষীকরণ, 5 সফিস্টদের ভূমিকা। অসুবিধা আছে? পারা যাবে। তারপরে কি আসলো? প্লেটোর ন্যায় বিচার। প্লেটোর ন্যায় বিচার যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলবে? সমাজে, প্লেটো বলেছেন সমাজে 3টে শ্রেণী থাকবে। 3টে শ্রেণী কী কী? শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, উৎপাদক শ্রেণী। 3টে শ্রেণী, 3টে গুণ থাকবে। কী কী? প্রজ্ঞা। শাসক শ্রেণী গুণ হবে প্রজ্ঞা, যোদ্ধা শ্রেণী সাহসিকতা, উৎপাদক শ্রেণী মিতাচার। এই 3টে শ্রেণী 3টে গুণ নিয়ে কেউ কারুর কাজে যদি হস্তক্ষেপ না করে, নিজেদের কাজ নিজেরা করে, তাহলেই সমাজে কী হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আর সেই ন্যায় বিচার সম্বলিত রাষ্ট্রই হচ্ছে আদর্শ রাষ্ট্র। অসুবিধা আছে? পারা যাবে? তাহলে প্লেটোর এই তত্ত্ব সমালোচনা প্রচুর হয়েছে। প্লেটোর শিষ্য আসে কে? প্লেটোর শিষ্য আসে অ্যারিস্টটল। প্লেটোর শিষ্য আসে অ্যারিস্টটল। অ্যারিস্টটল এসে বলেছে, অ্যারিস্টটল এসে রাষ্ট্রের ধারণা দেয়। কিসের ধারণা দেয়? রাষ্ট্রবিজ্ঞানে। অ্যারিস্টটলের রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান। ম্যান ইজ বাই নেচারে পলিটিক্যাল অ্যানিমাল। মানুষ হলো স্বভাবতই রাজনৈতিক জীব। মানুষ হলো স্বভাবতই রাজনৈতিক জীব। মানুষ সমাজবদ্ধ জীব। মানুষ রাষ্ট্রের মধ্যে যে মানুষ বসবাস করে না, সে হয় পশু নয় দেবতা। স্টেট ইজ প্রায়র টু দ্য ইন্ডিভিজুয়াল। মানুষ, রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী। রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী বলছে, রাষ্ট্রকে ব্যক্তির পূর্ববর্তী বলছে। মানে রাষ্ট্র হচ্ছে মানুষের আগে। মানুষের তো আগে জন্ম হয়েছে, রাষ্ট্র তো পরে। এই রাষ্ট্র কবে হলো? 1648 ওয়েস্টফেলিয়া চুক্তির পরে জাতিরাষ্ট্র গঠন হয়েছে। তার আগে রাষ্ট্র ছিলই না। তাহলে বলছে মানুষের আগে রাষ্ট্র। কে বলেছে? অ্যারিস্টটল। বলছে সময়ের দিক থেকে নয়। কিসের দিক থেকে? গুরুত্বের দিক থেকে। কিসের দিক থেকে? সময়ের দিক থেকে নয়, গুরুত্বের দিক থেকে। সময়ের দিক থেকে মানুষই আগে। সেই জন্য ফেমাস উক্তি কি অ্যারিস্টটলের? ম্যান ইজ বাই নেচারে পলিটিক্যাল অ্যানিমাল। মানুষ স্বভাবতই, মানুষের নেচার কি? স্বভাবতই কি বলছে?
রাজনৈতিক জীব। কিসের জীব? কি পলিটিক্যাল অ্যানিমাল, রাজনৈতিক জীব। আর বলছে দ্য স্টেট ইজ প্রায়র টু দ্য ইন্ডিভিজুয়াল। স্টেট ইজ প্রায়র টু দ্য ইন্ডিভিজুয়াল, মানে রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী, সময়ের দিক থেকে না, কিসের দিক থেকে? গুরুত্বের দিক থেকে। বলছে যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা। ধরো ভালো করে ভেবে নাও, রাষ্ট্রের মধ্যে আমি পড়াচ্ছি তো, তোমাদের পলিটিক্যাল সায়েন্স পড়তে এসছো, আমি যদি রাষ্ট্রের মধ্যে না থাকি, ভারত থেকে আমাকে বার করে দাও, আমাজনের জঙ্গলে ছেড়ে দিয়ে আসো, জঙ্গলে ছেড়ে দিয়ে এলে এইবার আমি কাদের পড়াবো? আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার, আমাকে কেউ বলবে? আমি তো গাছের ডালে উঠে কাদের পড়াচ্ছি? বাঘ, ভাল্লুক, সিংহ সব নিচে আছে আর আমি পড়াচ্ছি। তাহলে পিকে স্যারকে কেউ রাষ্ট্রবিজ্ঞানের টিচার হিসাবে জানবে? আমার কোনো রকম পরিচিতি ঘটবে? বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাহলে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, তোমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এলে। এই জন্য বলছে মানুষ হচ্ছে কি স্বভাবতই কিসের? সমাজবদ্ধ জীব, রাজনৈতিক জীব। মানে রাষ্ট্রের মধ্যেই ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারবে। রাষ্ট্রের মধ্যেই ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারবে। তাই রাষ্ট্রের বাইরে মানুষ হয় পশু নয় দেবতা। এগুলো কে বলেছে? অ্যারিস্টটল। কাকে বেশি গুরুত্ব দিয়েছে? রাষ্ট্রকে। ব্যক্তিকে, ইন্ডিভিজুয়ালকে কিন্তু অত বেশি গুরুত্ব দেয়নি। বুঝতে পেরেছো? তাই ক্লিয়ার হচ্ছে? তার মানেই রাষ্ট্রকে এরকম একটা গুরুত্ব দেওয়ার জন্য অ্যারিস্টটলকে কী বলা হয়? রাষ্ট্রের কী বলা? রাষ্ট্রবিজ্ঞানের জনক। অ্যারিস্টটলের লেখা বইটার নাম কি? দ্য পলিটিক্স। কী নাম? দ্য পলিটিক্স। অসুবিধা আছে? বলছে রাষ্ট্র মানুষের স্বাভাবিক প্রবৃত্তি থেকেই তৈরি হয়েছে। যে রাষ্ট্রের বাইরে থাকে সে হয় পশু নয় দেবতা। অসুবিধা যে রাষ্ট্রই মানুষের চূড়ান্ত পূর্ণতা অর্জনের একমাত্র মাধ্যম। রাষ্ট্রের মধ্যেই আমরা পারবো সব কিছু করতে। ক্লিয়ার হচ্ছে? তাহলে অ্যারিস্টটলকে কী বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের জনক। পারা যাবে? অ্যারিস্টটল সরকারের শ্রেণীভাগ করেছে। বলছে সরকারের শ্রেণীভাগ কীরকম? একজনের শাসন, কয়েকজনের শাসন, বহুজনের শাসন। একজনের শাসন, বলছে একজনের শাসনে ভালো দিক রাজতন্ত্র। রাজা যদি আকবরের মতো হয় তাহলে প্রজারা কি খুশি? অসুবিধা আছে? আর রাজা যদি ঔরঙ্গজেবের মতো হয়ে যায় তাহলে সেই শাসন ব্যবস্থায় কী বলবো? স্বৈরতন্ত্র, মানে টিরানি। অসুবিধা আছে? একজনের শাসন। এবার কয়েকজন যখন শাসন করে, কয়েকজনের শাসনে ভালো দিক হচ্ছে অভিজাততন্ত্র। কয়েকজন অভিজাত মিলে, মানে বড়লোকরা মিলে কয়েকজন শাসন করছে, ভালো। এটা কী বলা হচ্ছে? অ্যারিস্টোক্রেসি। কী বলা হচ্ছে? অ্যারিস্টোক্রেসি। এরাই যখন আমার নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি শুরু করবে, না আমার শোষণ করবে, খালি মানুষদের টাকা পয়সা করাপ্ট হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে? তখনই সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র শুরু হবে। কী হবে? গোষ্ঠীতন্ত্র। এই ধনিকতন্ত্র, অলিগার্কি চালু হবে। কী চালু হবে? অলিগার্কি। এগুলো হচ্ছে বিকৃত রূপ, খারাপ দিক। ওই বড় লোকরাই যদি, মানে অভিজাতরাই যদি খারাপ হয়ে যায় তাহলে কী হবে? মানুষকে শোষণ করবে। ক্লিয়ার হচ্ছে? তখনই কি শুরু হয়ে যাবে? অলিগার্কি। কি সেই শাসন ব্যবস্থার নাম? অলিগার্কি। আবার বহুজনের শাসন, এইটা হচ্ছে নিয়মতন্ত্র বা পলিটি। নিয়মতন্ত্র বা পলিটি, অনেকজন মিলে শাসন করছে, পলিটি। আর খারাপ দিক বলছে গণতন্ত্র, ডেমোক্রেসি। ডেমোক্রেসিকে কি বলছে? ডেমোক্রেসিকে খারাপ দিক কেন বলেছে ভাবো? অ্যারিস্টটল তখনকার দিনে ডেমোক্রেসিকে খারাপ বলেছে। বলছে গণতন্ত্রে ম্যানুপুলেশন করা সহজ। এতদিন টিএমসি সরকার টিকে ছিল কিসের জন্য? ১,৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার। ম্যানুপুলেশন করে ভোট কেনা সহজ গণতন্ত্রে, কেন বেশিরভাগ মানুষ কি, বেশিরভাগ মানুষের গরিব, তাদের নিডি পারসেন, তাদেরকে যে কোনোভাবে ম্যানুপুলেশন করা সম্ভব। বুঝতে পেরেছ? আর নিয়মতন্ত্র কোনটাকে বলেছে? বলছে মধ্যবিত্ত শ্রেণী যদি শাসন করে, না ধনী না গরিব, মধ্যবিত্ত শ্রেণীর যদি শাসন হয় তাহলে গিয়ে তাদের নির্বাচনটা খুব ভালোই হবে। তাদের শিক্ষিত সম্প্রদায়, পয়সাও আছে। বুঝতে পেরেছ কী বললাম? সেই শাসন ব্যবস্থাটাকে কী বলা হচ্ছে? নিয়মতন্ত্র বা পলিটি। এই যে শাসন ব্যবস্থা, তখনকার দিনে গণতন্ত্রের কথা বলেছে কে? অ্যারিস্টটল। সেই জন্য অ্যারিস্টটলকে কী বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের জনক। পারা যাবে? তাহলে অ্যারিস্টটলের যদি রাষ্ট্রতত্ত্ব, মেন কোশ্চেন কী আসবে তোমাদের এবছরের ইম্পর্টেন্ট কোশ্চেন? আগের বছর প্লেটোর ন্যায় বিচার চলে এসছে, তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে সাজেশন নিজেরা তৈরি করবে, কারুর লাগবে না। তাহলে এই বছর কোন দুটো ইম্পর্টেন্ট? গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আর অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব। পারবো? অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব পারা যাবে তো? ওগুলোই পয়েন্ট হবে। রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী। তারপর রাষ্ট্রের উদ্ভব কীভাবে হয়েছে? অ্যারিস্টটল বলছে রাষ্ট্রের উদ্ভব কীভাবে হয়েছে? বলছে দুটো সম্পর্ককে কেন্দ্র করে, একটা হচ্ছে নারী পুরুষের সম্পর্ক আর একটা হচ্ছে প্রভুবিত্তের সম্পর্ক। দুটো সম্পর্ক কেন্দ্র করে কী তো প্রথমে পরিবার তৈরি হয়েছে। প্রথমে কী তৈরি হয়েছে? পরিবার। পরিবার থেকে আস্তে আস্তে গ্রাম, আর গ্রাম থেকে আস্তে আস্তে রাষ্ট্র। অসুবিধা আছে? তা রাষ্ট্রের উদ্ভব প্রথম পয়েন্ট হবে। দ্বিতীয় পয়েন্ট, রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী।
তৃতীয় পয়েন্ট, রাষ্ট্র হচ্ছে স্বাভাবিক প্রতিষ্ঠান। 4 নম্বর পয়েন্ট, আর রাষ্ট্রকে জীবদের সাথে তুলনা করেছে অ্যারিস্টটল। রাষ্ট্রকে কিসের সাথে তুলনা করেছে? বলছে রাষ্ট্র হচ্ছে গোটা জীবদেহটা, আর ব্যক্তি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। ব্যক্তি কি? অসুবিধা আছে? পারা যাবে তাহলে? এইসব উক্তিগুলো দেওয়া যাবে তো? তাহলে অ্যারিস্টটল নিয়ে কোনো প্রবলেম আছে? তাহলে প্রথম চ্যাপ্টার শেষ। 7টা চ্যাপ্টারের মধ্যে 3টে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার কি শেষ। প্রথম চ্যাপ্টার 3টেই বড় কোশ্চেন। কী কী? গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, প্লেটোর ন্যায় বিচার, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব। বলো পারা যাবে? পারা যাবে তো? ব্যাস, এরপরে চলে এসো। এতক্ষণ কিসের কথা বলছিলাম? এতক্ষণ পড়ছিলাম গ্রিক রাষ্ট্রচিন্তার কথা। কিসের কথা? এইবার গ্রিক থেকে ব্যাকে চলে এসো, খ্রিস্টাব্দ শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? যীশুখ্রিস্টের জন্মের পরের কথা পড়বো। যীশুখ্রিস্টের জন্মের পরে ইউরোপের পরিস্থিতি কি হলো? বলছি ইউরোপের পরিস্থিতি আস্তে আস্তে পোপরা প্রতিপত্তি বাড়তে শুরু করলো। কাদের প্রতিপত্তি বাড়তে শুরু করলো? পোপদের। খ্রিস্টান ধর্ম শুরু হয়ে গেল। ধর্মগুরু কে খ্রিস্টানদের? পোপ। পোপরা নিজেদেরকে আস্তে আস্তে ক্ষমতাবান মনে করতে শুরু করলো। দিয়ে একদিকে ছিল পোপ আর একদিকে রাজা। রাজা আর পোপের মধ্যে কি শুরু হয়ে গেল? দ্বন্দ্ব। পুরো 476 থেকে একবারে ওই 1500 সাল অবধি, মানে ওই পঞ্চদশ শতক, বুঝতে পেরেছ? ওই অবধি সময়কালকে কি বলা হচ্ছে? মধ্যযুগ। ইউরোপের মধ্যযুগ। এই ইউরোপের মধ্যযুগে কার শুরু হয়ে গেছে? একদিকে পোপ, ঠিক আছে, পোপ দেখছে মানুষ আমার কাছে আসছে, রাজাও আমার কাছে আসছে করোনেশনের সময়, তাহলে আমি তো দেশ শাসন করতে পারবো, ক্ষমতা আমারই বেশি। আর এইদিকে যখনই কোনো একটা শক্তিশালী রাজা এলো, রাজার সাথে লাগলো পোপের কি দ্বন্দ্ব। কী নিয়ে দ্বন্দ্ব লাগলো? ক্ষমতা কার বেশি, কার ক্ষমতা বেশি, পোপ না রাজার। বুঝতে পেরেছো কি বললাম? এই নিয়ে মধ্যযুগে কি শুরু হয়ে গেল? মধ্যযুগে শুরু হয়ে গেল, দাঁড়াও এদেরটা তো আমি বললাম। মধ্যযুগ রাষ্ট্রচিন্তা, ধর্ম, চার্চ, সামন্ততন্ত্র, আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশ। মধ্যযুগে কি শুরু হলো? মধ্যযুগ ব্যক্তি সম্পর্কে উদাসীনতা, ব্যক্তির কোনো গুরুত্ব নেই। কার? একদিকে পোপ আর একদিকে কার? রাজার। বুঝতে পেরেছ? কী নিয়ে শুরু হয়ে গেল? ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব। আধুনিক রাষ্ট্রতত্ত্বের বীজ বপন। আগে থেকে এই মধ্যযুগে আধুনিক রাষ্ট্র শুরু হওয়ার একটা বীজ তৈরি হয়েছিল। ক্লিয়ার হচ্ছে? মধ্যযুগে কি শুরু হয়? মধ্যযুগে হচ্ছে একদিকে রাজা, একদিকে কে? রাজা। ক্ষমতা ও কর্তৃত্বের কেন্দ্রীভবন, ক্ষমতা আর কর্তৃত্বের কেন্দ্রীভবন। ক্ষমতা রাজা ও চার্চের হাতে কেন্দ্রীভূত ছিল। ক্ষমতাটা কার কার হাতে ছিল? রাজা আর চার্চ। চার্চের ধর্মগুরুকে? পোপ। তাহলে একদিকে রাজা আর একদিকে পোপ। জনগণের অংশগ্রহণ কি ছিল? অত্যন্ত সীমিত। জনগণের অংশগ্রহণ সেরকম ছিল না। মধ্যযুগে রাষ্ট্র ও চার্চের মধ্যে বিরোধ দেখা দিল। কি শুরু হয়ে গেল? রাষ্ট্র ও চার্চের মধ্যে বিরোধ। রাজা আর পোপের মধ্যে কি শুরু হয়ে গেল? দ্বন্দ্ব। কে বেশি ক্ষমতাবান, কে বেশি ক্ষমতাবান। তাহলে গোটা মধ্যযুগটাকে কি বলা হয়? অন্ধকারাচ্ছন্ন যুগ। গোটা মধ্যযুগটাকে কি বলা হয়? অন্ধকারাচ্ছন্ন যুগ। রাজা আর পোপের মধ্যে শুরু হয়ে গেল দ্বন্দ্ব। অসুবিধা আছে? এইবার মধ্যযুগে তোমাদের সিলেবাসে কী আছে? মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য কী আছে? মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। এইবার কি? ওখানে সামন্ততন্ত্রের প্রভাব ছিল। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লিখতে বলে প্রথমে কি লিখবে? পোপের ক্ষমতা বৃদ্ধি। রাজা আর পোপের মধ্যে কি শুরু হয়ে গেল? দ্বন্দ্ব। তারপরে কি? সামন্ততন্ত্রের প্রভাব, সামন্ত দিয়েই শাসন করা হতো। তারপরে মধ্যযুগের আর কি পড়ব? সার্বভৌমিকতা ধারণার অনুপস্থিতি। সার্বভৌমিকতা ছিল না, জনগণের প্রাধান্যই ছিল না। তো জনগণ কাকে নির্বাচন করবে? জনগণের কোনো অস্তিত্ব ছিল না। মানে জনগণের অস্তিত্ব নয়, জনগণের মতামতের কোনো ভ্যালু ছিল না। অসুবিধা আছে? একদিকে রাজা আর একদিকে পোপ, দুজনের মধ্যে কী শুরু হয়ে গেছে? দ্বন্দ্ব। তাহলে গোটা মধ্যযুগটা, তাহলে মধ্যযুগের বৈশিষ্ট্য তোমাদের সিলেবাসে 2 নম্বর অধ্যায়ের নাম কি? মিডিয়াভেল পলিটিক্যাল থট মেন ফিচার্স। মিডিয়াভেল পলিটিক্যাল থট মেন ফিচার্স। ইউরোপের মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। ইউরোপের মধ্যযুগের রাষ্ট্রচিন্তার পারা যাবে? মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য প্রথমে কি বলবো? পোপের ক্ষমতা বৃদ্ধি, তারপরেই রাজা পোপের মধ্যে বিরোধ, তারপরে সামন্ততন্ত্রের প্রভাব, তারপরে আর একটা আছে স্কলাস্টিসিজম। কী আছে? সর্বজনীনতা। সমগ্র খ্রিস্টীয় বিশ্বকে এক রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায় হিসেবে দেখা হতো। একটা রাজনৈতিক আর ধর্মীয় সম্প্রদায়। পোপের সর্বজনীন নেতৃত্বের ধারণা প্রচলিত ছিল। আর একটা কী জানবো আমরা? স্কলাস্টিসিজম মানে কি? একটা স্কুল। ওরা কাকে মানতো? বাইবেলকে। তো ও বলছে ধর্মের সাথে দর্শনের যোগ,
ধর্মের সাথে সমস্ত সাবজেক্টের কি একটা মেলবন্ধন, একে কি বলা হচ্ছে? স্কলাস্টিসিজম। তাহলে এইগুলো হচ্ছে মধ্যযুগের মেন ফিচার্স। অসুবিধা আছে? পারা যাবে? একটাই কোশ্চেন হয় এখান থেকে, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। আর একটা তত্ত্ব আছে, আর একটা তত্ত্ব হচ্ছে বলে যে এইখানে তিনজন তাত্ত্বিক মেনলি ফোকাস, তিনজন তাত্ত্বিক, সেন্ট অগাস্টাইন আর সেন্ট টমাস অ্যাকুইনাস আর পাডুয়ার মার্সিলিও, এই তিনজন। সেন্ট অগাস্টাইনের লেখা বইটার নাম কি? দ্য সিটি অফ গড। তারপরে সেন্ট অগাস্টাইনের পরে সেন্ট টমাস অ্যাকুইনাস সাম্মা থিওলজিকা। এবার হচ্ছে আইন হলো সাধারণ কল্যাণের এক যুক্তির এক অনুশাসন। এই টপিকগুলো তোমাদের কিন্তু সিলেবাসে সেরকম নেই, শুধু তাত্ত্বিকের নাম আসবে আর বইয়ের নাম। বুঝতে পেরেছো কি বললাম? তোমাদের সিলেবাসে কি আছে? মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আগে আমরা জানিয়ে দিয়েছি। আর একজন কি আছে? পাডুয়ার মার্সিলিও, ডিফেন্সর প্যাসিস। এর নাম কি? ডিফেন্সর প্যাসিস বইটার নাম। ব্যাস এইগুলো নাম মনে রাখলেই হবে। আর মধ্যযুগে কি? চার্চ ও পোপের মধ্যে 5 নম্বরে কোশ্চেন আসতে পারে, 2 নম্বরে। চার্চ ও পোপের মধ্যে দ্বন্দ্ব, এই যে ক্ষমতা চরম দ্বন্দ্ব, ধর্মীয় কর্তৃত্ব বনাম রাজনৈতিক কর্তৃত্ব, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিকাশে গভীর প্রকাশ। তারপরে কি আছে? মধ্যযুগের রাষ্ট্রচিন্তার দ্রুত তথ্য কোনগুলো? ধর্ম রাজনীতি নিয়ন্ত্রণ ছিল, ধর্ম রাজনীতিকে নিয়ন্ত্রণ করতো, রাজাকে গুরুত্ব দিত না। বুঝতে পেরেছো? এই জন্য তো ঝামেলা। চার্চ শাসন ব্যবস্থা রূপদান করতো, শাসন ব্যবস্থা কে চালাতো? চার্চ। তাহলে একটা পোপতন্ত্র প্রতিষ্ঠা ছিল। গোটা মধ্যযুগে কী তন্ত্র? পোপতন্ত্র। অসুবিধা আছে? গোটা মধ্যযুগে কী তন্ত্র? পোপতন্ত্র। পোপ প্রায় প্রতিপত্তি বেড়ে গেছিলো, ঠিক আছে? অসুবিধা আছে? সামন্ততন্ত্র কর্তৃক নির্ধারণ হতো, সামন্তদের দ্বারাই চালনা হতো। আর দ্বন্দ্ব ইউরোপকে রূপান্তরিত করে, ইউরোপকে কী করে? আস্তে আস্তে রূপান্তরিত করে। তাহলে বিরোধ হয়ে গেছে। এইবার মধ্যযুগে আর একটা তত্ত্ব আছে 2 নম্বরে বা 5 নম্বরে আসতে পারে, দ্বৈত তরবারি তত্ত্ব। দুটো তত্ত্ব, একদিকে রাজা, একদিকে পোপ, ভগবানের এই দুটোই তত্ত্ব, দুটোই টু সোর্ড থিওরি। ধর্মীয় তরবারি কে কে আছে? পোপ আর চার্চ। নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি? মানুষের ধর্মীয় ও আত্মিক জীবন। অসুবিধা আছে? আর একদিকে কি আছে? পার্থিব তরবারি, মানে পৃথিবীর মধ্যে যে তরবারি আছে সেটার নাম কি? রাজা বা সম্রাট। নিয়ন্ত্রণের ক্ষেত্র কি? প্রশাসন, আইন শৃঙ্খলা ও শাসন কার্য পরিচালনা। এটাকেই দ্বৈত তরবারি তত্ত্ব বলা হয়। অসুবিধা আছে? ক্ষমতা তুলনামূলক বিন্যাস, দ্বৈত তরবারি তত্ত্ব। পোপ, চার্চ, রাজা, সম্রাট। আত্মিক জীবন নিয়ন্ত্রণ, শাসন কার্য, আইন শৃঙ্খলা। ঈশ্বরের সরাসরি প্রদান, ঈশ্বর প্রদানকৃত পার্থিব শাসন। একেই দ্বৈত তরবারি তত্ত্ব বলা হয়। তাহলে মধ্যযুগ শেষ। অসুবিধা আছে? প্রথম অধ্যায়ের নাম কি? গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। বাংলায় বলছি, গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। পেরে যাব। তারপরে প্লেটো আসে, প্লেটোর রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, প্লেটো ন্যায় বিচারের ধারণা। 3 নম্বর কি? অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব। পারা যাবে। প্রথম চ্যাপ্টার শেষ। দ্বিতীয় চ্যাপ্টার কি আসবে? মধ্যযুগ। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। মধ্যযুগ কীরকম? পোপ আর রাজার মধ্যে দ্বন্দ্ব, পোপের ক্ষমতা বৃদ্ধি, একটা পোপতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, রাজাকে পাত্তাই দিত না। ক্লিয়ার হচ্ছে? তাহলে পোপরা নিজেদেরকে ক্ষমতাবান মনে করতো, দিয়ে পোপ আর রাজার মধ্যে কী চললো? গোটা মধ্যযুগটা পোপ আর রাজার মধ্যে দ্বন্দ্ব। অসুবিধা আছে? এইবার সেই দ্বন্দ্বকে মেটানোর জন্য কে এলো? চার্চ ও রাষ্ট্রের সীমানা, এই যে সংঘাত, এই দ্বন্দ্বকে মেটানোর জন্য তত্ত্বের ইতিহাস। বুঝতে পেরেছো? মধ্যযুগে দ্বন্দ্ব চলছে রাজা আর পোপের মধ্যে। এইবার চলে এলো আর একজন তাত্ত্বিক, ইউরোপের নবজাগরণ, আধুনিকতার উন্মেষ। আর একজন তাত্ত্বিক এলো, নাম হচ্ছে রেনেসা। এই যে রেনেসা শুরু হচ্ছে ইউরোপে মধ্যযুগের পরে, ইউরোপে 1400 পরে, 1500 শতক, ওই টাইমে কি চলছে? ওই টাইমে ইউরোপে শিল্পের প্রসার হচ্ছে, নতুন চিন্তার উন্মেষ ঘটছে, নবজাগরণ ঘটছে। সেই টাইমে একজনের জন্ম হয় ম্যাকিয়াভেলি। কার জন্ম হয়? ম্যাকিয়াভেলি। ইতালির ফ্লোরেন্স নগরীতে কার জন্ম হয়? ম্যাকিয়াভেলি লেখা বইটার নাম হচ্ছে দ্য প্রিন্স। ম্যাকিয়াভেলি বইটার নাম কি? দ্য প্রিন্স। কত সাল? 1513। এই এতদিন কি চলছিল? রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব। এই ম্যাকিয়াভেলি আসার পরেই এমন একটা তত্ত্ব দিল, রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব মিটে গেল। ম্যাকিয়াভেলিকে কী বলা হয়? নবজাগরণের সন্তান। ম্যাকিয়াভেলি এসে বলছে রাজাকে হতে হবে সিংহের মতো বলবান আর শৃগালের মতো চতুর। সিংহের মতো বলবান আর শৃগালের মতো চতুর। রাজা যদি
বলবান হয় আর চতুরও হয়, তাহলে সেই রাজার শাসন কার্যে পোপ হস্তক্ষেপ করবে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নর্থ কোরিয়ার কিংডম। বলো, নর্থ কোরিয়ার যারা কিংডমের ঘটনা শুনবে, ওই কিংডমকে যে বলবে কোনো পোপ যে স্যার আপনি এরকম পারমাণবিক বোমা পরীক্ষণ করছেন, এগুলো ঠিক হচ্ছে না, এগুলো বিশ্ব শান্তির পক্ষে এটা ক্ষতিকর একটা ব্যাপার, তাহলে পোপকে কী করবে? বুঝতে পেরেছো তাহলে কী বললাম? তা রাজা যদি ম্যাকিয়াভেলি এসে কী বললো, ওইটাই, রাজা যদি শক্তিশালী হয় আর চালাক হয়, তাহলে রাজার শাসন কার্যে কে হস্তক্ষেপ করবে না? পোপ মাথা কামান। পোপ বলবে না না আমি ধর্ম নিয়েই থাকবো, অসুবিধা আছে। তো সবাই তো এটাই চায়, ধর্ম আর রাজনীতি, সেকুলারাইজেশন অফ পলিটিক্স কে করে? ম্যাকিয়াভেলি এসে ধর্ম থেকে রাজনীতিকে কী করে দেয়? পৃথক করে দেয়। অসুবিধা বুঝতে পারছো রাষ্ট্রবিজ্ঞান কীরকমভাবে আসছে? আর কত সাল অবধি চলে গেলাম? 1500 সাল অবধি, বুঝতে পেরেছ? তাহলে ম্যাকিয়াভেলির লেখা বইটার নাম কি? দ্য প্রিন্স। ম্যাকিয়াভেলিকে কী বলা হয়? নবজাগরণের সন্তান। 2 নম্বরে কোশ্চেন আসবে। কেন? ওই টাইমে ইউরোপে কিসের বিকাশ হচ্ছে? শিল্পের বিকাশ হচ্ছে, আস্তে আস্তে নতুন চিন্তার উন্মেষ ঘটছে। ক্লিয়ার? সেই টাইমে ম্যাকিয়াভেলি এসে কিসের তত্ত্ব দেয়? রাজাকে হতে হবে সিংহের মতো বলবান আর শৃগালের মতো চতুর। পারবো? তাই রাজাই কি বলছে, রাজা যদি ক্ষমতাবান হয়। ক্লিয়ার? অসুবিধা আছে? পারা যাবে? তাহলে ম্যাকিয়াভেলির কী তত্ত্ব পড়বো? ক্ষমতা তত্ত্ব। কী তত্ত্ব? ক্ষমতা তত্ত্ব। ক্ষমতা তত্ত্ব বলছে রাজাকে কি করতে হবে? ক্ষমতা, রাজনীতি, নৈতিকতা বনাম বাস্তবতা। বলছে রাজার কোনো নৈতিকতা লাগবে না। রাজার কি লাগবে না? নৈতিকতা লাগবে না। বলছে পলিটিক্স হ্যাজ নো রিলেশন টু মোরালস। মোরাল মানে কি? নৈতিকতা। বলছে নীতিবানের দরকারই নেই রাজার। রাজা যদি অত্যাচারী হয় তাও শ্রেয়, রাজা যদি অত্যাচারী হয় তাও শ্রেয়, নৈতিকতার প্রয়োজন নেই। রাজাকে কি করতে হবে? ক্ষমতা দখল করতে হবে। কী করতে হবে? ক্ষমতা দখল। রাজার কাজ হচ্ছে ক্ষমতা দখল করা, ক্ষমতাটাকে টিকিয়ে রাখা। ক্ষমতাটাকে কী করা? টিকিয়ে রাখা। আর কি করতে হবে? ক্ষমতাটাকে সম্প্রসারণ করা। ম্যাকিয়াভেলি ক্ষমতা তত্ত্ব বুঝতে পেরেছ? কীভাবে পড়বো আমরা? বলবো রাজার কাজ কি? ক্ষমতা দখল করা। দখল তো করে নিলে, তারপরে যে টিকিয়ে না রাখতে পারো, তাহলে আরেকটা কাজ কি? ক্ষমতাটা কী করা? টিকিয়ে রাখা। আরেকটা কাজ কি? টিকিয়েও রাখলো, কিন্তু শুধু টিকিয়ে রাখলে হবে না, ক্ষমতাটাকে কী করা? আবার এক্সপ্যান্ড করতে হবে, ক্ষমতাটাকে সম্প্রসারণ করতে হবে। অসুবিধা আছে? বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে ম্যাকিয়াভেলি ক্ষমতা তত্ত্ব পারা যাবে। ক্ষমতা তত্ত্ব এইবার দেখো, এই দেখো, প্রথমে কি বলেছে? রাষ্ট্রের প্রধান লক্ষ্য কি? নিরাপত্তা নিশ্চিত করা। শাসক যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখবে। শাসক কি? যে কোনো মূল্যে ক্ষমতাকে কী করবে? ধরে রাখবে। আর ভিত্তি কি? ক্ষমতা। রাষ্ট্র হলো শান্তির মূল কেন্দ্র। শান্তি বলছি, শক্তির মূল কেন্দ্র। রাষ্ট্র কি? শক্তিশালী হতে হবে। ক্লিয়ার হচ্ছে? আগেকার কংগ্রেসের আমলে আমাদের এখানে যে প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী দেখো, আমাদের প্রধানমন্ত্রীর বেশি পাওয়ারই ছিল না, কারোর সাথে কথাই বলতে পারতো না ঠিকঠাক করে, অন্য কেউ চালাতো। সোনিয়া গান্ধী চালাচ্ছে, আর প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নেই, কিছু কথাই বলতে দিত না। ট্যালেন্ট ছিল না এরকম না, ট্যালেন্ট খুব ছিল। মনমোহন সিং খুব ভালো লোক ছিল, কিন্তু সেরকম পাওয়ার ছিল না। আর এখন নরেন্দ্র মোদীকে দেখো, ডিরেক্ট সবার সাথে কথা বলে। পাওয়ার। বলছে রাজাকে হতে হবে কি? পাওয়ারফুল। যে সরকারে থাকবে তাকে কী হতে হবে? পাওয়ারফুল। ক্ষমতা চাই। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা যে তাহলে ম্যাকিয়াভেলির থেকে কি কোশ্চেন আছে? এক হচ্ছে ম্যাকিয়াভেলিকে কী বলা হয়? নবজাগরণের সন্তান। 2 ক্ষমতা তত্ত্ব। মেন কোশ্চেন কী আসবে? ক্ষমতা তত্ত্ব। ঠিক আছে? আর 3 নম্বর কোশ্চেন সেকুলারাইজেশন অফ পলিটিক্স। ধর্মকে রাজনীতি থেকে কীভাবে পৃথক করেছে? কে করেছে? ম্যাকিয়াভেলি। অসুবিধা আছে? ম্যাকিয়াভেলি থেকে আগের বারে বড় কোশ্চেন চলে এসছে, তাই এবছর 5 আর 2 আসার সম্ভাবনা বেশি। তাহলে আমরা পারবো ম্যাকিয়াভেলি পারবো? ক্ষমতার পৃথকীকরণ, রাজা বনাম চার্চ। ক্ষমতা কি করেছে? রিলিজিয়ান ইজ এ টুল ফর সোশ্যাল কন্ট্রোল। তাহলে রিলিজিয়ান কি করে? চার্চের রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত না। চার্চের কিসে হস্তক্ষেপ করা উচিত না? রাজনীতিতে। ধর্ম থেকে আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম আলাদা থাকবে, রাষ্ট্র আলাদা থাকবে। আর ধর্ম কেবল শাসকের সামাজিক নিয়ন্ত্রণের একটি কী হবে? মাধ্যম হবে। তাহলে ম্যাকিয়াভেলি বোঝাতে পারলাম? অসুবিধা আছে? 3টে চ্যাপ্টার শেষ, 3টে চ্যাপ্টার হয়ে গেল। এরপরে চলে আসো, এরপরে আসছো কিসের? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের। এই যে হিউম্যানিজম, রিয়েলিজম, সেকুলারাইজেশন, পলিটিক্স, এটা তো ম্যাকিয়াভেলিরই আসলো। এরপরে আসলো 3 জন তাত্ত্বিক। কে? হবস, লক, রুসো। কে আসলো? হবস, লক, আর কার কথা পড়বো? রুসো। হবস, লক, রুসো, এই 3 জন তাত্ত্বিক। এই 3 জনকে কী বলা হয়?
সামাজিক চুক্তিতাত্ত্বিক, সামাজিক চুক্তি মতবাদী। কে কে? হবস, লক, রেখাই আছে, হবস, লক, রুশো। টমাস হবস, জন লক আর জ্যাক রুশো। রুশোর কথা ফরাসি বিপ্লবে তোমরা পড়েছো। এরা কিসের ধারণা দিয়েছে? হবস দিয়েছে চরম সার্বভৌমিকতা তত্ত্বের ধারণা। এরা বলেছে রাষ্ট্র যখন ছিল প্রকৃতির রাজ্যে, প্রকৃতির রাজ্যে যখন মানুষ ছিল, দেখো হবসের সার্বভৌমিকতা, সার্বভৌমিকতা কি? সার্বভৌমিকতা রাষ্ট্রের চরম ক্ষমতা, রাষ্ট্রের চরম ক্ষমতা। সার্বভৌমিকতা তত্ত্বের জনক হচ্ছে বোদা জিন বোদিন। তো বলেছে সোভারেনিটি সুপ্রিম পাওয়ার অফ দ্য স্টেট ওভার সিটিজেন্স অ্যান্ড সাবজেক্টস আন্ডারস্ট্যান্ড বাই ল। সার্বভৌমিকতা কি? রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা। এটা বাহ্যিক আর অভ্যন্তরীণ। বাইরে থেকে কোনো শক্তি আক্রমণ করতে পারবে না, আর ভেতরের কোনো শক্তি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। এটাকে সার্বভৌমিকতা বলে। এই সার্বভৌমিকতা ধারণায় হবসের ধারণা দেখো। হবস বলছে প্রকৃতির রাজ্যে যখন মানুষ ছিল চরম বিশৃঙ্খল। কিসে ছিল? চরম বিশৃঙ্খল। নিজেদের মধ্যে হিংসা, বিদ্রোহ, কলহ এইসব করতো। ক্লিয়ার? সেই অবস্থা, সেই সময় তো আইন কানুন ছিল না। বলো আদিম যুগে আইন কানুন ছিল? ছিল না। কিসের দ্বারা পরিচালিত হতো মানুষ? প্রাকৃতিক আইন দ্বারা। কিসের দ্বারা? প্রাকৃতিক আইন দ্বারা। সেই টাইমে বলছে তাহলে হবসের প্রকৃতির রাজ্য কেরম ছিল বলতে পারবে তো? হবসের প্রকৃতির রাজ্য কেরম ছিল? মানুষ স্বভাবতই ছিল স্বার্থপর ও ভয়ভীত। কোনো আইন বা শাসন ছিল না, সর্বদা যুদ্ধাবস্থা বিরাজমান। লাইফ ওয়াজ সলিটারি, পুওর, নাস্টি, ব্রুটিশ অ্যান্ড শর্ট। এটা কে বলেছে? হবস। হবসের মধ্যে প্রকৃতির রাজ্য কেরম ছিল? যদি কোশ্চেন আসে পারবে তো? হবসের প্রকৃতির রাজ্য চরম বিশৃঙ্খল, চরম বিশৃঙ্খল। অসুবিধা আছে? সেই অবস্থা থেকে হবস বলছে সেই অবস্থা থেকে মুক্তির জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে একজনকে সার্বভৌম ক্ষমতা দেয়। নিজেদের মধ্যে চুক্তি করে একজনকে সার্বভৌম ক্ষমতা দেয়, দিয়ে তাকে ক্ষমতা দেয়, সেই হয়ে গেল সরকার। আস্তে 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 রাষ্ট্র তৈরি হয়েছে। ক্লিয়ার হলো? কিন্তু তার কাছ থেকে আর ক্ষমতা কে করতে পারবে না? কেউ কাটতে পারবে না। বুঝতে পারলাম? কারণ কেন কাটতে পারবে না? মানুষ ক্ষমতা দিয়েছিল কিসের জন্য? হবসের প্রাকৃতিক অধিকার ও আইন, ন্যাচারাল রাইটস কোনটা? আত্মরক্ষার অধিকার, নিরাপত্তার অধিকার। আর একটা ন্যাচারাল ল, শান্তি বজায় রাখা এবং নিজেদের মধ্যে চুক্তি মেনে চলা। তাহলে হবসের সার্বভৌমিকতা কীরকম সার্বভৌমিকতা? চরম সার্বভৌমিকতা। হবসের আমরা কি বললাম? সার্বভৌমিকতা কীরকম সার্বভৌমিকতা? চরম সার্বভৌমিকতা। তাহলে হবসের সার্বভৌমিকতা তত্ত্ব একটা বড় কোশ্চেন। ক্লিয়ার? পারা যাবে? হবসের পরে কী এলো? লক। লকের তত্ত্ব ভালো করে বোঝানো। লক হচ্ছে মেন উদারনীতিবাদের জনক। কিসের জনক? হবসের সার্বভৌমিকতা আমরা পড়ে নিলাম, সোভারেনিটি পড়ে নিলাম তো। এবারে আসলো কি? উদারনীতিবাদ। লক বলল মানুষ নিজেদের মধ্যে দুটো চুক্তি করেছে। প্রকৃতির রাজ্যে যখন মানুষ ছিল, লকের ভাষায় শান্তি বজায় ছিল, সবাই একসাথে থাকতো। ক্লিয়ার? সবাই একসাথে থাকতো। লক আলাদা বলছে, বুঝতে পারছো তো কী বললাম? এবার যখনই তাদের মধ্যে ব্যক্তিগত সম্পত্তি এলো, তখনই তাদের মধ্যে কী শুরু হয়ে গেল? হিংসা, কলহ, দ্বন্দ্ব, এগুলো শুরু হলো। তখন মানুষ নিজেদের মধ্যে দুটো চুক্তি করলো। একটা হচ্ছে নিজেদের মধ্যে একজনকে বসালো, সার্বভৌম ক্ষমতা দিল। আর একজন সরকারের সাথে চুক্তি করলো যে তুমি যদি আমাদের জীবন, সম্পত্তি, স্বাধীনতা রক্ষা করতে না পারো, তা তোমাকে আবার কি করব? সরিয়ে অন্য কাউকে বসাবো। ধরো আমাদের মধ্যে থেকে তোমরা একজনকে লিডার করলে, আমাকে লিডার করলে, ঠিক আছে, আবার আমার সাথে এটাও চুক্তি করলে স্যার ভালো করে পড়াবেন, যদি না বোঝাতে পারেন তাহলে আপনাকে ছেড়ে অন্য স্যারের কাছে চলে যাবো। স্যার চেঞ্জ। তাহলে ক্ষমতাটা কাদের হাতে থাকলো? আমাদের হাতে না তোমাদের হাতে? তাহলে জনগণ একজনকে সার্বভৌম ক্ষমতা দিল, জনগণ একজনকে ক্ষমতা দিল, আবার জনগণই আবার কি করলো? চাইলে কি করতে পারবে? তাকে চেঞ্জ করতে পারবে। তাহলে ব্যক্তি স্বাধীনতা কি বেশি হলো? ব্যক্তি স্বাধীনতা। তাহলে এটাকে কী বলা হচ্ছে? উদারনীতিবাদ। এটাকে কী বলা হচ্ছে? লকই এসে প্রথম গণতন্ত্রের ধারণা দেয়। কি গণতন্ত্র? উদারনৈতিক গণতন্ত্র, যেখানে ব্যক্তির ক্ষমতা। এতদিন কি চলছিল ইউরোপে? রাজতন্ত্র। এতদিন কি চলছিল? রাজতন্ত্র। এরপরে শিফট হয়ে গেল, দেখো রাষ্ট্রবিজ্ঞান বুঝতে গেলে এখানে বোঝো, এরপরে শিফট হয়ে গেল গণতন্ত্র। লকের লেখা বইটার নাম কি? টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট, এ লেটার কনসার্নিং টলারেশন। লক এই বইতে 1690 লেখে। 1688-তে ইউরোপে গৌরবময় বিপ্লব হয়। প্রথম ইউরোপে গৌরবময় বিপ্লব হয় কোথায়? ইংল্যান্ডে। রাজতন্ত্রকে কী করে দেয়? উৎখাত করে দেয়, গণতন্ত্র চলে আসে। তারপরেই আস্তে আস্তে 1776 আমেরিকা স্বাধীনতা যুদ্ধ, 1789 ফরাসি বিপ্লব, 1917-তে বলশেভিক বিপ্লব, রুশ বিপ্লব হয়ে গেল। তো সব শিফট হয়ে গেল রাজতন্ত্র থেকে কিসে চলে এলো? গণতন্ত্রে। কার ধারণা? প্রথম লকের। উদারনৈতিক গণতন্ত্রের ধারণা কে দেয়? লকের। জনগণই হলো সকল ক্ষমতার উৎস। লক কী বলছে? জনগণই হলো সকল ক্ষমতার উৎস। অসুবিধা আছে? কিন্তু হবস দেখো, হবস কী বলেছে? রাজাই সব, সার্বভৌম ক্ষমতা যা বলবে তাই শুনতে হবে।
ক্লিয়ার? কারণ কি বলছে, মানুষ তো নিজেদের স্বার্থে এনেছে, নিজেরা বাঁচতে একজনকে ক্ষমতা দিয়েছে। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? আর লক কি বলছে, না, মানুষ নিজেদের মধ্যে কটা চুক্তি করেছে? দুটো। একটা সার্বভৌম ক্ষমতাকে বসিয়েছে, আর একটা কী করেছে, তার সাথে চুক্তি করেছে যে তুমি যদি আমাদের স্বাভাবিক অধিকার কটা, তিনটে, জীবন, সম্পত্তি, স্বাধীনতা, তিনটেকে না রক্ষা করতে পারো, তাহলে তোমাকে কি করব, সরিয়ে অন্য কাউকে বসাবো। অসুবিধা আছে? তা লকের আমরা কি পড়বো, উদারনীতিবাদ। লকের কি পড়বো, উদারনীতিবাদ। লকের সম্পত্তি তত্ত্ব, ব্যক্তিগত সম্পত্তি, বুঝতে পেরেছ? সম্পত্তি তত্ত্ব, প্রকৃতি কি স্রষ্টা দেওয়া উন্মুক্ত সম্পদ, মানুষ প্রকৃতিতে নিজের কাজের মাধ্যমে পরিবর্তন করে, আর শ্রম থেকে ব্যক্তিগত সম্পত্তির সৃষ্টি হয়। এই ব্যক্তিগত সম্পত্তির ফলেই মানুষের মধ্যে যত দ্বন্দ্ব। ঠিক আছে? লকের উদারনীতিবাদ, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লকের আমরা কি পড়বো, উদারনীতিবাদ। মানে এটা আসার পরেই রাজনীতিতে রেভলিউশন চলে আসে। রাজনীতিতে কি আসে, রেভলিউশন। আর ব্যক্তি স্বাধীনতা, উদারনীতিবাদ মানে কি, রাষ্ট্র ধর্ম, ব্যক্তি স্বাধীনতা বেশি, ব্যক্তি স্বাধীনতা বেশি, ব্যক্তির গুরুত্ব বেড়ে গেল লক এসেই, সহনশীলতা বেড়ে গেল। অসুবিধা আছে? তাহলে উদারনীতিবাদ ক্লিয়ার। এরপরে আর একজন তত্ত্ব এলো, তাত্ত্বিক এলো রুসো। আর একজন কে এলো, ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়্যার হি ইজ ইন চেন। মানুষ প্রকৃতিগতভাবে স্বাধীন হয়ে জন্মায়। আমরা যখন জন্মাই তখন কিভাবে জন্মাই, স্বাধীন হয়ে, কিন্তু কৃত্রিম সমাজ ও অসাম্য তাকে সীমাবদ্ধ করে, শৃঙ্খলিত করে, মানে বেঁধে দেয়। এই সমাজ আমাদের কি করে, বেঁধে দেয়। তাই জন্য বলছে এভরিওয়্যার হি ইজ ইন চেন, মানে শিকল দিয়ে বাঁধা থাকে আমাদের। তোরা দেখ এখন পড়াশোনা করছিস, দেখ ঠিক বাধা আছিস, কোথাও না কোথাও বাধা আছিস, ফ্রি নেই। কিন্তু জন্মানোর সময় ফ্রি, তখন সব কিছু করতে দেবে, যা করবি, কাঁদবি, হাসবি, এগুলো কেউ কিছু বলবে না। এবার আস্তে আস্তে যখনই বড় হবি, সমাজে যাবি, তখনই একটা চেনে ঠিক বাধা থাকবে, এইটা না করলে এটা হবে না, এই পার্সেন্টেজ না পেলে ওখানে যেতে পারবি না, ওটা অত, বুঝতে পেরেছিস কথা? মানে সব সময় লক্ষ্য হলো কি, প্রকৃত স্বাধীনতাকে আইনের মাধ্যমে পুনরায় সুরক্ষিত করা। প্রকৃত স্বাধীনতাকে কী করা, সুরক্ষিত। রুসো এসে, রুসোর লেখা বইটার নাম কি, সোশ্যাল কন্ট্র্যাক্ট। রুসোর লেখা বইটার নাম সোশ্যাল কন্ট্র্যাক্ট। সোশ্যাল কন্ট্র্যাক্টে কিসের ধারণা দেয়, সাধারণ ইচ্ছা। রুসোর কী পড়বো, সাধারণ ইচ্ছা, জেনারেল উইল। জেনারেল উইল, সাধারণ ইচ্ছা ধারণাটা কী জিনিস ভালো করে বোঝো। বলছে রুসো বলছে দুটো ইচ্ছা আছে, একটা সকলের ইচ্ছা, একটা সাধারণ ইচ্ছা। সকলের ইচ্ছা মানে কি, দেখো আমাদের সবার ইচ্ছা। আমার ইচ্ছা কি, একটা 4 চাকা নেব। তোমার ইচ্ছা একটা স্কুটি হলে ভালো হয়। অন্তরা বলছে একটা আইফোন চাই, আইফোন থাকলে ভালো হয়। ওটা আবার যাই হোক, তাহলে গিয়ে সোনু বলছে আইফোন নেবে। তা সবার ইচ্ছাগুলো দেখ আলাদা, তাহলে এখানে কি জড়িয়ে আছে, ব্যক্তি স্বার্থ। ক্লিয়ার? এইবার ভালো করে ভাব, এটাকে বলা হচ্ছে সকলের ইচ্ছা, এটাকে কি বলা হচ্ছে, সকলের ইচ্ছা। এইবার ভাব, এই টাইমে কারেন্টটা চলে যাক, এই গরম, দুপুর 12টা বাজছে, কারেন্টটা চলে যাক এই মুহূর্তে, সবাই আমরা আইফোন, স্কুটি এগুলো চাইবো? আর তোমাদের বাধ্য হয়ে এখানে ক্লাস করতে হচ্ছে, কী চাইবো আমরা সবাই? এই যে দেখো সবার ইচ্ছার মিলিত রূপ হয়ে গেল, এটাকে বলা হচ্ছে কি, সাধারণ ইচ্ছা। এটাকে কি বলা হচ্ছে, সাধারণ ইচ্ছা। রুসো বলছে এই সাধারণের ইচ্ছার মাধ্যমে যদি সার্বভৌম ক্ষমতাকে তৈরি করো, মানে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়োগ করছি আমরা, গোটা ভারতের সবাই চাইছে যে হ্যাঁ এই ব্যক্তিটি প্রধানমন্ত্রী হোক, তাহলে সে ভালো হবে না খারাপ হবে, এটা হচ্ছে রুসোর কথা। রুসো বলছে সার্বভৌম ক্ষমতাকে কার মাধ্যমে তৈরি করো, সাধারণ ইচ্ছা তত্ত্বের মাধ্যমে। তাহলে সাধারণ ইচ্ছা বোঝা গেল। আমি গ্যারেন্টি দিচ্ছি 11-এ যারা যারা পড়ে এসছো এর আগে বোঝোইনি সাধারণ ইচ্ছা, আর আমি 11-এর আমার ভিডিও দেখে নেবে, সাধারণ ইচ্ছা আমি বলে দিয়েছি তোমাদের। তোমরা শুধু 11-এ পড়েছো সাধারণ ইচ্ছা তত্ত্বের জনক কে, রুসো, কেউ বোঝায়নি। আমি 11-এ সেটা বুঝিয়ে দিয়েছি অলরেডি তোমাদের। তারপরে এখানে আবার বললাম, এগুলো সহজ, এগুলো পড়া আমাদের হয়ে গেছে। তাহলে বলো 4 নম্বর চ্যাপ্টারে 3 জনকে পড়বো, কী কী, হবসের সার্বভৌমিকতা। হবসের কী তত্ত্ব পড়বো, সার্বভৌমিকতা, লেখা থাকবে সোভারেনিটি। লকের কী বলবো, উদারনীতিবাদ। লকের কী বলবো, পারবে তো? রুসোর কী বলবো, সাধারণ ইচ্ছা তত্ত্ব, জেনারেল উইল। পারবো? 3টে তত্ত্বই পারবো তো? বুঝতে পেরেছো কী বললাম? অসুবিধা মনে হচ্ছে? অসুবিধা? 4টে চ্যাপ্টার শেষ। হবসের লেখা বইটার নাম কি, লেভিয়াথান। লকের লেখা 2 ট্রিটিজেস অফ গভর্নমেন্ট। আর রুসোর লেখা বইটার নাম সোশ্যাল কন্ট্র্যাক্ট। পারা যাবে? আবার প্লেটো থেকে শুরু কর। প্লেটোর লেখা বইটার নাম কি, দ্য রিপাবলিক। অ্যারিস্টটল, প্লেটো শিষ্য অ্যারিস্টটলের লেখা বইটার নাম কি, দ্য পলিটিক্স। অ্যারিস্টটলের পরে সেন্ট অগাস্টাইনের লেখা বইটার নাম কি, সিটি অফ গড। তারপরে চলে এসো ম্যাকিয়াভেলির লেখা বইটার নাম কি, দ্য প্রিন্স। তারপরে আসো হবসের লেখা বইটার নাম কি, লেভিয়াথান। লকের লেখা বইটার নাম কি, 2 ট্রিটিজেস অফ গভর্নমেন্ট।
আর রুসোর লেখা বইটার নাম কি? সোশ্যাল কন্ট্রাক্ট। পারা যাবে? উড়ে যাবে চ্যাপ্টার, কোনো ব্যাপার না, রাষ্ট্রবিজ্ঞান শেষ হয়ে যাবে। তিনটের মধ্যে যেটা আগের বারে এসছে সেটা বাদ দিয়ে দাও, দুটো কোশ্চেন কমন চলে আসবে দুটোর মধ্যেই। তাহলে পারা যাবে? প্রকৃতির রাজ্য, রুশো, স্বাধীনতা, এগুলো তো পড়েছি, রুশো পড়ে নিয়েছি। লকের উদারনীতিবাদ, উদারনীতিবাদে কার কার ব্যক্তি স্বাধীনতা বেশি? উদারনীতিবাদে কিসের বেশি? ব্যক্তি স্বাধীনতা। অসুবিধা আছে? তুলনামূলক দেখো, হবসের প্রকৃতির রাজ্য কেরম ছিল? বিপজ্জনক, স্বার্থপর। লকের প্রকৃতির রাজ্য কী ছিল? শান্তিপূর্ণ, কিন্তু অধিকারের নিশ্চয়তা ছিল না। রুশো স্বাধীন, সুখী ও স্বাধীন, কিন্তু সভ্যতার কারণে শৃঙ্খলিত। হবস আর প্রকৃতির রাজ্য, হবস আর লক, এই দুটোর মধ্যে আসে কোশ্চেন, ঠিক আছে? প্রকৃতির রাজ্য। সার্বভৌমিকতা কীরকম? চরম ক্ষমতা দেয়, চরম ক্ষমতা। হবস কাকে ক্ষমতা দেয়? রাজাকে চরম ক্ষমতা দেয়। আর লক কীরকম ক্ষমতা দেয়? জনগণের সম্মতির ওপর নির্ভরশীল। আমাদের টিএমসি মমতা ব্যানার্জি কী দিচ্ছিল? 1,500 টাকা। আর বিজেপি সরকার, শুভেন্দু সরকার কি বলেছে? যে না, 3,000 টাকা দেবো। মায়েরা চেঞ্জ করে দিল। বুঝতে পেরেছিস কী বললাম? তাই এখানে জনগণের সম্মতি সব। টিএমসি সরকার দিতে পারেনি, 3,000 দিলে হয়ে যেত। বুঝতে পেরেছ কথাটা কী বললাম? জীবন, স্বাধীনতা ও সম্পত্তি সুরক্ষা এখানে পাবে। আচ্ছা, লকের মতে স্বাভাবিক অধিকার কটা? 3টে। কী কী? জীবন, স্বাধীনতা, সম্পত্তি। পারবে তো? 2 নম্বরের কোশ্চেন আসলে পারা যাবে। আর রুশোর কি? সাম্য বিরাজ করতো, সাম্য বিরাজ করবে। অসুবিধা আছে? 4 নম্বর চ্যাপ্টার শেষ। এইবার 5 নম্বর চ্যাপ্টারে আছে তোমাদের হেগেল। এটা মার্কস পড়ে আছে। 5 নম্বর চ্যাপ্টারে প্রথমে আছে কি? হেগেল। 5 নম্বর চ্যাপ্টার কি আছে? হেগেল, হেগেলের রাষ্ট্রতত্ত্ব। 5 নম্বর চ্যাপ্টারে হেগেল, হেগেল কি বলেছে? হেগেলের রাষ্ট্রতত্ত্ব। হেগেল বলেছে একটা তত্ত্ব বলেছে, দেখো, রাষ্ট্রতত্ত্ব। রাষ্ট্রকে গুরুত্ব দিয়েছে। হেগেল ও অ্যারিস্টটলের মতো কাকে গুরুত্ব দিয়েছে? রাষ্ট্রকে। রাষ্ট্র বলছে বাদ, প্রতিবাদ, বাদ, প্রতিবাদ, আর একটা কি? সংবাদ। এই 3টেই তত্ত্ব, বাদ, প্রতিবাদ, সংবাদ। বাদ বলছে থিসিস, থিসিস। প্রতিবাদ বলছে অ্যান্টিথিসিস, অ্যান্টিথিসিস। আর সংবাদ মানে সিনথিসিস, সিনথিসিস। ভালো করে দেখো, বলছে মানুষ যখন জন্মেছে, শিশুরা যখন জন্মায়, তখন প্রথমে কিসের মধ্যে থাকে? পরিবারের মধ্যে। একটা বাচ্চা ছেলেকে তুমি নিতে যাও মায়ের কোল থেকে, মা ছাড়া খালি মাকে খোঁজে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে পরিবারটাই তার কাছে সব। পরিবারের বাইরে থাকলেই সে কান্নাকাটি করে, তাই তো? শিশুটি এইবারে তাকে বলা হচ্ছে বাদ। তাকে বলা হচ্ছে কি? বাদ, থিসিস। পরিবার, পরিবারকে কি বলেছে? থিসিস। বুঝে নাও। এরপরে দাঁড়িয়ে শিশুটি বাইরে বেরোলো, তোমরা সমাজের মধ্যে এসছো। এবার বলো, তোমাদেরকে মায়ের কাছ থেকে যখনই কেউ বলবে নিয়ে চলে যাবে, বলে না তোকে 5 দিন ওখানে থাকতে হবে, তোমরা কান্নাকাটি করবে? কলেজে পড়তে এসছিস, মাকে ছেড়ে আসতে হয়েছে, এই যে বাইরে এসছিস, কান্নাকাটি করছিস। তারপর পরিবারে যখন পরিবারে আমাদের নিডস আর ফুলফিল হচ্ছে না, এইবার আমাদের আইনক্সে মুভি দেখতে যেতে হবে, পিৎজা খেতে যেতে হবে, বিরিয়ানি খেতে যেতে হবে, মাকে নিয়ে যাবো? বন্ধুদের সাথে ঘুরতে যাবো, মাকে চাইবে সব? না না মা চলো, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাবো না তোমাকে ছাড়া। কে বলবে? কেউ বলবে এখানে? এখন দেখবে আবার, তখন মাকে ছাড়া চলতো না, আর এখন মাকে বাদ দিতে পারলেই খুশি, মা থাকলে সমস্যা হয়ে যাবে। তো এইটা হয়ে যায় পরিবারে। যখন একটা শিশুর, একটা মানুষের যখন সমস্ত নিডস ফুলফিল হচ্ছে না, তখন প্রতিবাদ হিসেবে অ্যান্টিথিসিস আসে। প্রতিবাদ হিসেবে সে পুরো সমাজ গঠন করে। কে কী গঠন করে? পুরো সমাজ। বুঝতে পেরেছো কী বললাম? পুরো সমাজে কি ব্যক্তির নিজের ইচ্ছাগুলো সব পূরণ হয়। আস্তে আস্তে পুরো সমাজেও যখন সমস্ত চাহিদা ফুলফিল হচ্ছে না, তখনই ব্যক্তি কি সংবাদ হিসেবে কি গঠন করে? রাষ্ট্র। সংবাদ হিসেবে কি গঠন করে? রাষ্ট্র। বুঝতে পেরেছো কী বললাম? তাহলে রাষ্ট্রই হচ্ছে মানুষের সমস্ত ব্যক্তির সমস্ত চাহিদা ফুলফিল করে। তাহলে কি তত্ত্ব? থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস। বাদ, প্রতিবাদ, সংবাদ। বাদ মানে পরিবার। পরিবারে যখন একজনের সমস্ত চাহিদা ফুলফিল হচ্ছে না, তখন কী হচ্ছে? পুরো সমাজ। কী হচ্ছে? প্রতিবাদ হিসেবে কী আসছে? পুরো সমাজ। পুরো সমাজের পরে কী তৈরি করছে? রাষ্ট্র। এই রাষ্ট্র আর পুরো সমাজের মধ্যে পার্থক্য আসে কোশ্চেন। তাহলে অ্যারিস্টটলের রাষ্ট্র, এই হেগেলের রাষ্ট্রতত্ত্ব বুঝতে পারলে? অসুবিধা আছে? হেগেল জার্মান আদর্শবাদে
প্রধান প্রবক্তা হচ্ছে হেগেল। রাষ্ট্রকে সর্বোচ্চ নৈতিক প্রতিষ্ঠান বলে, অ্যারিস্টটলের মতো। ক্লিয়ার? স্বাধীনতা ও রাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। বইগুলো কি? ফিলোসফি অফ রাইট, ফিলোসফি অফ হিস্ট্রি, ঠিক আছে, ফিনোমেনোলজি অফ স্পিরিট, দুটো বই আসলে ফিলোসফি অফ রাইট আর ফিলোসফি অফ হিস্ট্রি বলবে। সর্বোচ্চ সৃষ্টি নৈতিক সৃষ্টি, দ্য স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ, এই উক্তিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাষ্ট্র হলো মর্তভূমিতে ঈশ্বরের পদচারণা, মর্তভূমিতে ঈশ্বরের পদচারণা, ঠিক আছে। আর দ্য স্টেট ইজ দ্য অ্যাকচুয়ালি অফ দ্য এথিক্যাল আইডিয়া, ঠিক আছে। এই উক্তিটা কিন্তু মনে থাকবে, রাষ্ট্র হলো ঈশ্বরের পৃথিবীতে ঈশ্বরের পদচারণা, রাষ্ট্র হলো মর্তভূমিতে ঈশ্বরের পদচারণা। অসুবিধা আছে? হেগেল কি বলেছে? সর্বোচ্চ নৈতিক প্রতিষ্ঠানকে রাষ্ট্র। প্রথমে কি তৈরি হচ্ছে? পরিবার, তারপরে পুরো সমাজ, তারপরে রাষ্ট্র। অসুবিধা আছে? তারপরে কি বলেছে? রাষ্ট্র আর পুরো সমাজের মধ্যে হেগেল কি করেছে? পার্থক্য করেছে। রাষ্ট্র কী দেখো, রাষ্ট্রের মধ্যে দেখো সার্বজনীন স্বার্থ, সবার স্বার্থ, কিন্তু পুরো সমাজের মধ্যে কি? ব্যক্তি স্বার্থ জড়িয়ে। পুরো সমাজের মধ্যে কি জড়িয়ে? ব্যক্তি স্বার্থ। সর্বজনীন স্বার্থ রক্ষা করে রাষ্ট্র, কি করে? সবার স্বার্থ রক্ষা করে। কিন্তু পুরো সমাজ কি করে? ব্যক্তিগত স্বার্থ আর অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্র, টাকা ইনকাম করার ক্ষেত্র। নৈতিক ঐক্যের প্রতীক, এটা কি? রাষ্ট্র হচ্ছে কি? নৈতিক ঐক্য, সবাই মিলে থাকে। আর এ কী করে? প্রতিযোগিতা, ব্যক্তি স্বার্থ, কে কার থেকে বেশি এগিয়ে যেতে পারবে। এটা কোথায় থাকে? সিভিল সোসাইটিতে, পুরো সমাজ। বুঝতে পেরেছো কী বললাম? স্বাধীনতার বাস্তব রূপ ও সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান। আর এটা কি? সর্বদা রাষ্ট্রের অধীনেই থাকে। সর্বদা কিসের অধীনে থাকে? পুরো সমাজ রাষ্ট্রের অধীনেই থাকে। তা রাষ্ট্র আর পুরো সমাজের মধ্যে পার্থক্য করতে পারবে হেগেলের? তাহলে হেগেলের মধ্যে দুটো কোশ্চেন পড়বো মেনলি। কী পড়বো? হেগেলের রাষ্ট্রতত্ত্ব, বাদ প্রতিবাদ সংবাদ, রাষ্ট্রই হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। আর হেগেলের কী বলবো? রাষ্ট্র আর পুরো সমাজের মধ্যে কী করেছে? পার্থক্য কীভাবে করেছে। অসুবিধা আছে? তাহলে ক নম্বর চ্যাপ্টার শেষ? 5 নম্বর চ্যাপ্টার শেষ। অসুবিধা আছে? আবার বলো চ্যাপ্টারগুলো। প্রথম চ্যাপ্টারের নাম কি? গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। আর কি? প্লেটো, ন্যায় বিচার, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব। ফার্স্ট চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার হয়ে গেল। 2 নম্বর চ্যাপ্টার মধ্যযুগ, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। 3 নম্বর চ্যাপ্টার ম্যাকিয়াভেলির কী পড়বো? নবজাগরণের সন্তান, ক্ষমতাতত্ত্ব। ম্যাকিয়াভেলির কী পড়বো? ক্ষমতাতত্ত্ব। আর সেকুলারাইজেশন অফ পলিটিক্স, মানে ধর্মকে রাজনীতি থেকে কীভাবে পৃথক করেছে। আর আবার বলো 5 নম্বর চ্যাপ্টার কি? হেগেল। এই 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে হবসের সার্বভৌমিকতা, লকের উদারনীতিবাদ আর রুসোর সাধারণ ইচ্ছা তত্ত্ব। 5 নম্বর চ্যাপ্টার কি? হেগেলের রাষ্ট্রতত্ত্ব। কি বলবো? অসুবিধা আছে? হেগেলের লেখা বইটার নাম কি? ফিলোসফি অফ রাইট, ফিলোসফি অফ রাইট। মনে থাকবে? 5টা শেষ। 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ। মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ। এই যে মার্ক্স আছে, একদিকে কে এসেছিল? লকের উদারনীতিবাদ। উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? ব্যক্তিকে, বড় লোক। সমাজের উপরে কারা থাকবে? পুঁজিবাদীরা। উদারনীতিবাদ, তাই আমেরিকা, ব্রিটেন সব পুঁজিবাদী। ওর এগেনস্টে বিরুদ্ধ মতবাদ হিসাবে আসে। পুঁজিবাদ যখন চারিদিকে ফুলফিল, মানে ইউরোপে পুঁজিবাদ ছড়িয়ে গেছে, শ্রমিকদের কাজ চলে যাচ্ছে, সেই টাইমে আর একটা তত্ত্ব আছে, কার্ল মার্ক্সের মার্ক্সবাদ। মার্ক্সের লেখা বইটার নাম হচ্ছে দাস ক্যাপিটাল। মার্ক্সের লেখা বইটার নাম কি? দাস ক্যাপিটাল। সর্বহারা শ্রেণী এক না একতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, সমাজতন্ত্র। কি প্রতিষ্ঠা করতে চায়? সমাজতন্ত্র। অসুবিধা যে সমাজতন্ত্র মানে কি? সর্বহারা শ্রেণী এক না একতন্ত্র। যা সমাজে 100 জনের মধ্যে বড়লোক কজন? ইলন মাস্ক, এই যে ট্রিলিনিয়ার হয়ে গেছে, কজন? একজনই তো। আর বাকি সবাই কি? বাকি বাদ দাও, এরকম 10% লোক হোক, বাকি 90% লোক কি? গরিব। কিন্তু শাসন কারা করে? 10%, বাকি 90%-এর ওপর। মার্ক্স এসে বলছে ওই সর্বহারা শ্রেণী যদি মিলিত হয়ে যায়, তাহলে ওই 10%-এর প্রাইভেট প্রপার্টি সব ধ্বংস করে দেবে, 90% দখল করে নেবে। তখনই সমাজ কী প্রতিষ্ঠা হবে? সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র। একে কী বলা হচ্ছে? সমাজতন্ত্র। অসুবিধা আছে? সমাজতন্ত্রে সব কিছু হবে সরকারি, কোনো প্রাইভেট কিছু থাকবে না, ব্যক্তিগত কিছু থাকবে না। বুঝতে পেরেছো কী বললাম? তাহলে মার্ক্স কাদের স্বার্থে লড়াই করে? শ্রমিক শ্রেণীর স্বার্থে, সর্বহারা শ্রেণীর স্বার্থে। তাহলে দেখো দুটো তত্ত্ব এলো রাষ্ট্রবিজ্ঞান, একদিকে উদারনীতিবাদ আর একদিকে মার্ক্সবাদ। মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ আর দ্বন্দ্বমূলক বস্তুবাদ আমরা পড়বো, ডিটেলসে পড়বো যখন পড়বো, ঠিক আছে? অসুবিধা আছে? মার্ক্সবাদ নিয়ে আমি আগেও পড়িয়ে দিয়েছি, আমার ভিডিও যদি দেখো, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ, সমাজ বিকাশের 6টা স্তর পড়িয়ে দিয়েছি। আদিম সাম্যবাদী সমাজ, তারপরে লোদাস সমাজ, তারপরে সামন্ত সমাজ, তারপরে পুঁজিবাদী সমাজ, তারপরে সমাজতান্ত্রিক সমাজ আসবে, তারপরে গিয়ে সাম্যবাদী সমাজ আবার চলে আসবে, কমিউনিজম প্রতিষ্ঠা হবে। এই ভিডিও আমি আগেই করে দিয়েছি।
তাহলে মার্কসের কী কী পড়বো? ঐতিহাসিক বস্তুবাদ আর দ্বন্দ্বমূলক বস্তুবাদ। অসুবিধা আছে? মার্কসের কী পড়বো আমরা? ঐতিহাসিক বস্তুবাদ আর দ্বন্দ্বমূলক। লাস্ট চ্যাপ্টার চলে এসো। লাস্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের জে.এস. মিলের কী পড়বো? স্বাধীনতা। মিলের কী পড়বো আমরা? জে.এস. মিলের স্বাধীনতার রূপরেখা। লাস্ট চ্যাপ্টার এটা 7 নম্বর। জে.এস. মিলের কী পড়বো? স্বাধীনতা। স্বাধীনতা ক ধরনের বলছে? নেতিবাচক আর ইতিবাচক। জে.এস. মিলকে বলছে ইতিবাচক স্বাধীনতা আর নেতিবাচক স্বাধীনতা। ইতিবাচক স্বাধীনতার মূল ভিত্তি কী? বোধ উদাহরণ দিতে হবে। তার মতে স্বাধীনতা বলতে বোঝায় একজন ব্যক্তি নিজের মতো করে চিন্তা করা আর কাজ করার অধিকার, যেখানে কোনো অপ্রয়োজনীয় হস্তক্ষেপ থাকবে না। এটা হচ্ছে নেতিবাচক স্বাধীনতা, কোনো হস্তক্ষেপ থাকবে না। আর ইতিবাচক স্বাধীনতা মানে কি? ব্যক্তি তার, এটা নেতিবাচক স্বাধীনতা, কোনো হস্তক্ষেপ থাকবে না। আর ইতিবাচক স্বাধীনতা মানে কি? বলছে একটা উন্মুক্ত পরিবেশ যেখানে ব্যক্তি তার ব্যক্তিত্বের কী করতে পারবে? পূর্ণ বিকাশ সাধন করতে পারবে। এটাকে বলা হচ্ছে কি? ইতিবাচক স্বাধীনতা। এখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকবে। ক্লিয়ার হচ্ছে? আর দুটো জিনিসের স্বাধীনতা সীমানা, অবাধ স্বাধীনতা। এখানে বলছে আত্মবিষয়ক কাজ, সেলফ রিগার্ডিং মানে কি জানো? আত্মবিষয়ক কাজ। বলছে স্বাধীনতা দুটো, একটা সেলফ রিগার্ডিং, একটা আদার রিগার্ডিং। সেলফ রিগার্ডিং মানে ব্যক্তি তার নিজের পরিসরে, কোনো কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তোমার নিজের কাজের ক্ষেত্রে কেউ তোমাকে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। মানে তুমি ধরো তোমার বেডরুমে আছো, তুমি যেরকমভাবে থাকো, কেউ কিন্তু তোমাকে আটকাবে না, এটাতে কারোর ক্ষতি হচ্ছে না। কিন্তু তুমি আদার রিগার্ডিং, এবার তুমি সমাজে বেরোলে সাইকেল নিয়ে বেরিয়ে, বা স্কুলে গেছো, ভালো উদাহরণটা, স্কুলে গেছো, স্কুলে যে বলে আমি স্বাধীন, আমি বেঞ্চে বসে বসে ক্লাস করবো না, শুয়ে শুয়ে ক্লাস করবো, দিয়ে বেঞ্চে শুয়ে বলে একাই, তাহলে কজন বসতে পারবে একটা বেঞ্চে? 5 জন। এবার তুমি বলো না আমি স্বাধীন, আমি হাত পা ছড়িয়ে ক্লাস করছো, তাহলে কি হবে? তা তোমার স্বাধীনতার জন্য কার স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে? অন্যজনের। তাহলে আদার রিগার্ডিং যেটা আত্মবিষয়ক কাজ, সেই ক্ষেত্রে রাষ্ট্র কোনো রকম কী করবে না? হস্তক্ষেপ করবে না। যখনই তুমি অন্য বিষয়ক কাজ করবে, আদার রিগার্ডিং, ঠিক আছে, তখনই তুমি কি করবে? এই যে অন্য বিষয়ক কাজ হলো সেইগুলি যা সমাজের অন্য মানুষের স্বার্থ বা কল্যাণকে কি করে? প্রভাবিত করে। সেই ক্ষেত্রে কিন্তু নিয়ম কানুন অনুযায়ী বাধা তুমি থাকবে। অসুবিধা আছে? তাহলে মিলের আমরা কিসের ধারণা পড়বো? স্বাধীনতার ধারণা দুটো পড়বো। কী কী পড়বো? নেতিবাচক আর ইতিবাচক। ক্লিয়ার হয়ে গেল? মিলের লেখা বইটার নাম হচ্ছে অন লিবার্টি। 7 নম্বর চ্যাপ্টার শেষ। আগের বারে মিলের স্বাধীনতা বড়তে চলে এসছে, এবার কিসে পড়বো? 5-এ। সাজেশান আমি এখানেই বলে দিলাম, ভালো করে বুঝে নাও সাজেশানটা। প্রথম বলো, প্রথম চ্যাপ্টার নাম কি? গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। এইবারে দাঁড়াও, এবারে আসো তোমাদেরকে তাহলে চ্যাপ্টারটা বলেই দিই। চ্যাপ্টারটা এটা কি করে হবে, এটা যাই হোক সিলেক্ট করি। হ্যাঁ, তোমরা এবার সাজেশানটা দেখে নেবে, ঠিক আছে? ভালো করে দেখো। ক্লিন ইরেজার। আচ্ছা, প্রথম এবার বুঝিয়েছি পুরো চ্যাপ্টারটা, ভালো করে দেখে নাও। অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট। অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট। অসুবিধা আছে? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট, প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, বেসিক ফিচার্স। পারবো আমরা? কি বলেছি? গ্রিক কিরম ছিল? প্রাচীন গ্রিস নগর রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রচিন্তা, তারপরে যুক্তিবাদিতা, তারপরে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, ধর্মনিরপেক্ষীকরণ, সফিসদের ভূমিকা, এগুলো পরিচিত। তারপরে প্লেটোর জাস্টিস। প্লেটোর কি? জাস্টিস। প্লেটোর ন্যায় বিচার বলতে পারবে? প্লেটোর ন্যায় বিচার সমাজে কটা শ্রেণী থাকবে? 3টে। কি কি? শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, উৎপাদক শ্রেণী। 3টে শ্রেণী, 3টে গুণ থাকবে। কি কি? প্রজ্ঞা, সাহসিকতা আর মিতাচার। কেউ কারুর কাজে যদি হস্তক্ষেপ না করে তাহলে সমাজে কী প্রতিষ্ঠা হবে? ন্যায় বিচার। পারবো? তারপরে অ্যারিস্টটলের স্টেট থিওরি, রাষ্ট্রতত্ত্ব। অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব কী বলেছি? মানুষ হচ্ছে রাজনৈতিক জীব। দ্য স্টেট ইজ প্রায়োর টু দ্য ইন্ডিভিজুয়াল। মানুষ কি? রাষ্ট্র হলো ব্যক্তির পূর্ববর্তী। যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা। মানুষ হলো জীবদেহ স্বরূপ। তাহলে রাষ্ট্রতত্ত্ব পারবো আমরা? অসুবিধা আছে? তাহলে এই 3টার মধ্যে প্লেটো আগের বারে চলে এসছে, তাহলে কোনটা আসতে পারে? এই গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য বড় আর অ্যারিস্টটল বলো, দুটোর মধ্যে একটা তোমাদের চলে আসবে। অসুবিধা আছে বড়তে? 2 নম্বর চ্যাপ্টার মিডিয়াভেল পলিটিক্যাল থট। 2 নম্বর চ্যাপ্টার নাম কি? মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। কি আছে তোমাদের? শুধু মেন ফিচার্স,
মেন ফিচার, মুখ্য বৈশিষ্ট্য কি? মধ্যযুগকে কী বলা? অন্ধকারাচ্ছন্ন যুগ। পোপের ক্ষমতা বৃদ্ধি, রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব, স্কলাস্টিসিজম, এইগুলো বলেছি তো। মধ্যযুগের রাষ্ট্রচিন্তা বৈশিষ্ট্য পাওয়া যাবে। তারপরে চলে এসো মধ্যযুগের দুজন তাত্ত্বিক যদি বলতে পারে, সেন্ট অগাস্টাইন, সেন্ট টমাস অ্যাকুইনাস, দ্বৈত তরবারি তত্ত্ব বুঝিয়েছি, অসুবিধা আছে। তারপরে চলে এসো 3 নম্বর, কে এলো মধ্যযুগে রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব মেটাতে? ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি এসে কী বলছে? রাজাকে হতে হবে সিংহের মতো বলবান, সিংহের মতো চতুর। ম্যাকিয়াভেলিকে কী বলে? রেনেসা, নবজাগরণের সন্তান। এই কোশ্চেনটা বড়তে আগের বারে চলে এসছে। তাহলে এইবার কী বাকি আছে? কনসেপ্ট অফ পাওয়ার, ক্ষমতা তত্ত্ব, ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্ব। আর সেকুলারাইজেশন অফ পলিটিক্স বুঝিয়েছি, ধর্মকে রাজনীতি থেকে কীভাবে পৃথক করেছে, অসুবিধা আছে। 3 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারের নাম কি? হবসের সোভারেনিটি, সার্বভৌমিকতা। হবসের সার্বভৌমিকতা কীরকম? চরম সার্বভৌমিকতা। লকের, ফাউন্ডার অফ লিবারালিজম, মানে উদারনীতিবাদ। উদারনীতিবাদের জনক কে? জন লক। দুটো চুক্তি করবে মানুষ, বুঝিয়েছি তো, অসুবিধা আছে। একটা নিজেদের মধ্যে একজনকে সার্বভৌম ক্ষমতা দেবে, আর একটা সার্বভৌম ক্ষমতার সাথে। তুমি যদি আমাদের জীবন সম্পত্তি স্বাধীনতা রক্ষা করতে না পারো, তাহলে তোমাকে কী করবো? সরিয়ে অন্য কাউকে বসাবো। এটাই কি? উদারনৈতিক গণতন্ত্র। এটা কি কে এনেছে? জন লক। ব্যক্তি স্বাধীনতাকে সাপোর্ট করে। আর তারপরে রুসোর জেনারেল উইল, সাধারণ ইচ্ছা তত্ত্ব বলেছি। রুসোর দুটো তত্ত্ব আছে, কি কি? সকলের ইচ্ছা আর সাধারণ ইচ্ছা। সকলের ইচ্ছা কি জড়িয়ে? ব্যক্তি স্বার্থ। আর সাধারণ ইচ্ছা কি জড়িয়ে? সমষ্টিগত স্বার্থ। সবাই মিলে বলেছি যাতে এখন আছে সমষ্টিগত স্বার্থ জড়িয়ে, ঠিক আছে। তারপরে হেগেলের স্টেট। হেগেলের স্টেটে আমরা কি জানবো? রাষ্ট্রতত্ত্বে বাদ, প্রতিবাদ, সম্বাদ। বাদ মানে পরিবার, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। বাদ, প্রতিবাদ, সম্বাদ। অসুবিধা আছে। রাষ্ট্র পরিবারে যখন ফুলফিল হয় না, তখন কী হয়? পুরো সমাজ। পুরো সমাজের পরে কী আসে? পুরো সমাজের পরে রাষ্ট্র তৈরি হয়। রাষ্ট্র আর পুরো সমাজের মধ্যে পার্থক্য করা শিখেছি। তারপরে আছে মার্কস আর এঙ্গেলস। মার্কস এঙ্গেলসের লেখা বইটার নাম কি? কমিউনিস্ট ম্যানিফেস্টো, 1848। ডায়ালেকটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, দ্বন্দ্বমূলক বস্তুবাদ আর ঐতিহাসিক বস্তুবাদ, মার্কসের, ঠিক আছে। তারপরে জে.এস. মিল, কনসেপ্ট অফ লিবার্টি। জে.এস. মিলের লিবার্টি মানে কি? স্বাধীনতা তত্ত্ব। লিবার্টি মানে কি? স্বাধীনতা। জে.এস. মিলের লেখা বইটার নাম কি? অন লিবার্টি। আর জে.এস. মিল কটা স্বাধীনতার কথা বলেছে? নেতিবাচক আর ইতিবাচক, সেলফ রিগার্ডিং আর আদার রিগার্ডিং, বুঝিয়ে দিয়েছি। 7টা চ্যাপ্টার ক্লিয়ার, অসুবিধা আছে? রাষ্ট্রবিজ্ঞান এইটুকুই, বুঝতে পেরেছিস কি বললাম? যদি কেউ এই ক্লাসটা ভালো করে করে, রাষ্ট্রবিজ্ঞান বুঝতে পারবেন, এরকম কোনো নাম নেই। দেখ, প্লেটো আছে, প্লেটোর লেখা বইটার নাম কি? দ্য রিপাবলিক। অ্যারিস্টটলের লেখা বইটার নাম কি? দ্য পলিটিক্স। মিডিয়াভেলে কি আছে? সেন্ট অগাস্টাইন লেখা বইটার নাম কি? সিটি অফ গড। আচ্ছা, এখানে পাডুয়ার মার্সিলিও আছে, ডিফেন্স অর প্যাসিস। আচ্ছা, ম্যাকিয়াভেলির লেখা বইটার নাম কি? দ্য প্রিন্স, 1513। তারপরে হবসের লেখা বইটার নাম কি? লেভিয়াথান। লকের লেখা বইটার নাম কি? উদারনীতিবাদ। রুসোর লেখা বইটার নাম কি? সোশ্যাল কন্ট্রাক্ট। হেগেলের লেখা বইটার নাম কি? ফিলোসফি অফ রাইট। মার্কসের লেখা বইটার নাম কি? দাস ক্যাপিটাল। মার্কস এঙ্গেলসের লেখা একসাথে বইটার নাম কি? কমিউনিস্ট ম্যানিফেস্টো। জে.এস. মিলের লেখা বইটার নাম কি? অন লিবার্টি। চ্যাপ্টার শেষ। এটাই হচ্ছে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, বুঝতে পেরেছিস কি বললাম? এই ভিডিওটা আমি তোদের ছাড়বো, ইউটিউবে দেবো। রাষ্ট্রবিজ্ঞানের মতো সহজ সাবজেক্ট, আমি আবারও বলছি, এইটুকুর মধ্যে শেষ হয়ে গেল। কোনো সাবজেক্ট নেই, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। এটা তো প্রথম দিন শুনলি, এই কথাগুলোই আমি এবার প্রত্যেক দিন বুঝিয়েই যাবো, লিখতে হবে না কাউকে, এখানে বসে বসে নোটস আমি তৈরি করে দেবো, স্মার্ট নোটস। ইউটিউবে যখন ছেড়েছি দেখবি, তোদের কাছে স্মার্ট নোটস থাকবে জেরক্স, আমি শুধু বুঝিয়ে মুখস্থ করাবো তোদের। দেখ, এটাই হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। মেজর সাবজেক্ট কমপ্লিট, ঠিক আছে। এইটাই পরীক্ষার আগে দেখিস, কত হেল্প হয়ে যাবে। পুরোটা বুঝিয়ে দিয়েছি, পরীক্ষার আগে এই ভিডিওটা দেখলেই বিশাল ব্যাপার, বুঝতে পেরেছিস কি বললাম? অসুবিধা আছে? এই অবধি থাক।